মনে হচ্ছিল কেউ যেন দেখছে, মানে তোমার দেখছে উপর মানে? কারো ফ্রিকশন অফ সেকেন্ডের জন্য মনে হয় না আমি একটা মানে সিলিং এ একটা ব্ল্যাক শ্যাডো দেখলাম আমার লেফট সাইডের কাঁধে। একটা না গরম নিঃশ্বাস আমি ফিল করি। আমি না যখন শুই প্রত্যেকদিন না ফিল হতো কৌস্তব যে আমরা দুজন না তিনজন আছি। আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে না দেখতাম আমার সারা শরীর খুব ব্যথা। বা তুমি যখন কারোর সাথে মানে সারা রাত খুব রাফলি সেক্স করো, শুনতে হয়তো খারাপ লাগছে কথাটা, তখন দেখবে বডি পেন করে। আচ্ছা আচ্ছা। আমার যে পায়ের থাই আছে, থাই থেকে শুরু করে মানে পায়ের নখ পর্যন্ত এভরিওয়ের পায়ে ব্যথা। কিরম ব্যথা মানে মানে পাটা কিন্তু টর্চার করেছে কেউ, মানে আমার লোয়ার পোর্শন নিয়ে কেউ যেন টর্চার করেছে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে ছিল লিলি। তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল, তার সাথে এমন কিছু মর্মান্তিক জিনিসপত্র হয়েছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে এরকমটা সত্যি সত্যিই হয়। মহেশতলার ঘটনা এটা। পুরোটা শেষ অবধি শুনলে আপনারা বুঝতে পারবেন এই ঘটনার এসেন্সটা কতটা। কিউরিওফাইটের আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজস্ব ঘটনাটা শেয়ার করতে পারেন। আমি নাম্বারটা এখানে জানিয়ে রাখছি। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 7551824486। আপনার ঘটনা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি কৌস্তভ। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যাঁ লিলি, কৌস্তব বলছি। হ্যাঁ কৌস্তব বলো। কি হয়েছিল তোমার? কালকে রাতে তোমাকে আর পেলাম না ফোনে, সুইচ অফ বলছিল, এখন মিস কল অ্যালার্ট এলো, তারপরে তোমাকে আমি রিং ব্যাক করলাম। কালকে রাতে তো রেকর্ডিং এর কথা ছিল না, তারপরে তোমাকে আর পাওয়াই গেল না। আসলে কালকে আমি রাতে শাওয়ার নিতে গেছিলাম বাথরুমে, বুঝতে পেরেছো? হ্যাঁ বলে তো, শাওয়ার করে এসে আমি তোমাকে করে কল করছি রেকর্ডিং এর জন্য। বললাম, আমি তো ওয়েটও করছিলাম ইভেন। হ্যাঁ হ্যাঁ। তো আমি যখন শাওয়ার নিতে যাই, আমি ঘরে তখন একাই ছিলাম। আচ্ছা। বুঝতে পেরেছো? তো আমি যখন শাওয়ারটা নিচ্ছিলাম, মানে দেখতে তো পাচ্ছিলাম না, তো খুবই আনকমফোর্টেবল লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন দেখছে, মানে তোমার দেখছে উপর মানে? কারো, মানে তোমার উপর কেউ যদি নজর রাখে, ঠিক আছে, তুমি কিরম ফিল করবে? ওকে ওকে, বুঝতে পারছো তো? তো আমার মনে হয় যে কেউ আমাকে যেন লুকিয়ে দেখছে বাথরুমের মধ্যে। কালকে রাতে তোমার সাথে কথা বলার পর? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম না তোমার যে শাওয়ার নিতে যাচ্ছি, আমি এসে কল ব্যাক করছি তোমার, তখন তো আমার মনে হচ্ছিল যে ভেন্টিলেটর আছে বাথরুমে, আমার মনে হচ্ছিল ওখান দিয়ে যেন কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে একটা দেখছে, বা খুব বিশ্রী ভাবে একটা হয় না যে একটা মেয়েকে কেউ দেখে, একটা ছেলেই ধর একটা মেয়েকে খুব বাজে নজরে দেখছে, যেটা বোঝা যায়, সেই জিনিসটা আমি কালকে ফিল করতে পারছিলাম। আবারও
আবারও আবারও। তোমার ওই আচ্ছা, আমি এখানে একটু বলে দিই, হুম জিনিসটা কিন্তু এখন আমার সাথে কন্টিনিউ হচ্ছে। বিষয়টা through হচ্ছে দিয়ে। হ্যাঁ, তুমি 3 বছর আগে কিউরিওফাইটে একটা ঘটনা শেয়ার করেছিলে, তখন তুমি মানে লেখা পাঠিয়েছিলে, তখন তো আমি মানে ঘটনা রিড করেও শোনাতাম, ঠিক আছে? 5 মিনিটের একটা তোমার পোর্শন ছিল, 5 মিনিটের ঘটনা ছিল। আমি যতটা জানতে পেরেছি ওই পোর্শনটা থেকে তোমার ঘটনা স্টার্টিং, বাট এটা আমি ভাবতে পারিনি 2022-এর বিষয় এখন 2025-এ এসেও মানে লাইক কন্টিনিউয়াস বেসিসে হয়ে চলেছে, ইভেন কালকে রাতেও হয়েছে আমাদের রেকর্ডিং করতে যাওয়ার সময়টায়। তারপরে কি হলো সিনটা, আমি শোনো, আমি এই জিনিসটা অটোমেটিক রেকর্ড তো হচ্ছেই, ঠিক আছে? আমি জায়গাটাকে কাটছি না, আমি এটা রেকর্ডিং এ রাখবো, অসুবিধা নেই তো কোনো? আচ্ছা, অসুবিধা নেই তো? না 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 না, অসুবিধা নেই। বাথরুম থেকে তারপর কি হলো, বাথরুমের সিনটা কি হলো? বাথরুম থেকে আমি যখন ওটা ফিল করতে পারি, আমি সঙ্গে সঙ্গে শাওয়ার নেওয়া বন্ধ করে দিই। মানে যেটুকু যেরকম হয়েছিল, আমি ঠিক আছে চলো আর নিতে হবে না, এবার বেরিয়ে চলো, এবার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা খুব খারাপ জিনিস হতে চলেছে। তো সেটার জন্য না আমি তাড়াতাড়ি করে বাথরুম থেকে বার হয়ে আসি। মানে এতটাই তাড়াতাড়ি করছিলাম যে মনে হচ্ছে এই পড়ে যাবো, পা পিছলে টাইসে আমি, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে আমি বার হয়ে এসে আমি যে পিছন ঘুরে লাইটটা যে অফ করবো না বাথরুমের বা দরজাটা ঘুরে বলতে তুমি বাথরুম থেকে বেরিয়ে এসো, বাথরুম থেকে বার হয়ে, বুঝতে পারছো? সুইচ বোর্ড রয়েছে দরজার বাইরে, দরজার সাইডে, সরি, হ্যাঁ হ্যাঁ, দরজার পেছনে ঘুরে যে তুমি সুইচটা অফ করবে সেটা ঘুরতে পারছো না। ওকে ওকে ওকে। তার একটাই কারণ, মনে হচ্ছে আমাকে কেউ একজন লুকিয়ে দেখছে, ওকে, ঠিক আছে? আর আমি যদি পিছনে ঘুরি, হয় আমি মরে যাব, নাহলে বাজে কিছু একটা দেখতে পাবো। তো আমি জিনিসটা ফিল যখন করি না, আমার মানে কি বলবো, পুরো গা কাটা কাটা দিয়ে ওঠে, কিছু একটা বাজে হতে চলেছে। আমি ওখানে পুরো স্টিভ হয়ে যাই, দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, আস্তে আস্তে না ওই রাইট সাইড দিয়ে যখন পিছনটা ঘুরছি, ধরো আস্তে আস্তে টার্ন করছি পিছন দিকে, তখন মানে কিছুক্ষণের জন্য, ফ্রিকশন অফ সেকেন্ডের জন্য মনে হয় না আমি একটা মানে সিলিং এ একটা ব্ল্যাক শ্যাডো দেখলাম। আচ্ছা আচ্ছা, কোনখানটা বলে দিচ্ছি, আমি একদম দরজার সামনেই। মানে কেউ যেন মনে হচ্ছে না যে দেখে আমাকে একটা অট্ট হাসি দিয়ে বলছে যে আরে তুই কোথায় পালাবি। মানে এটা ফিল করছো তুমি? মানে একদম ফিল করছি, আমি যেটা শ্যাডোটা দেখতে পাচ্ছি, আর কিন্তু মানে মনে হচ্ছে যে ও একটা বিচ্ছিরি স্মাইল দিচ্ছে, একটা তুচ্ছ মানে তাচ্ছিল্য করছে আমাকে, তুচ্ছ তাচ্ছিল্য, যে কি রে কোথায় পালাবি, মানে আমার একটা ফিল হচ্ছে আমার। ওকে ওকে ওকে। আমি এতটাই ভয় পেয়ে যাই না, আমি দৌড়ে এসে বিছানায় উঠে যাই, আমার অ্যাটাচ বাথরুম, দৌড়ে মানে ওই স্নান করা অবস্থাতেই? একদম একদম, মানে গায়েটা মোছার কোনো সিন নেই, মোছামুছি পরে হবে, তুই আগে ভাই গিয়ে ঘরের ভিতর ঢোক, নাহলে তুই শেষ। শ্যাডোর তখনও ছিল যখন তুমি? আমি আর দেখিনি, আমি আর ঘুরে দেখিনি, পাগল, পিছনে ঘুরলে কি দেখবো না দেখবো আমি ঘুরে দেখিনি। বাট তুমি বুঝতে পেরেছো একটা ব্ল্যাক শ্যাডো তোমাকে দেখছে? আমি দেখেছি, একবারই দেখেছি, যখনই ঘুরলাম না, সেটাই বলছি, দেখেছি, কিন্তু তারপরে যে আরেকবার দেখবো যে জিনিসটা আছে কি গেছে, সেই সাহসটা করতে পারো না? সেই সাহসটা আমার আর নেই। ওকে ওকে। আমি এতটাই ভয় পেয়ে যাই যে সারা রাত আমি লাইট মানে জ্বেলেছিলাম, বাড়িতে হাজবেন্ড ছিল না তখন, আমি সারা রাত মানে ঘরের লাইট জ্বলছিল, মানে ও এসে বলছে লাইটটা অফ করো না, না লাইট জ্বলুক। আমাকে একটা কথা বলো লিলি, তুমি মহেশতলাতে থাকো তাই তো? এবং 3 বছর আগে তোমার বিয়ে হয়েছে, বিয়ের পরে তুমি শ্বশুর বাড়িতে আসো, এবং শ্বশুর বাড়িতে আসার পর থেকেই আই থিঙ্ক তোমার এই মানে এইসব প্রবলেমস বলো, এইসব জিনিসপত্র মানে তুমি যা যা বলেছো ইভেন, ঠিক আছে, সেগুলোর সূত্রপাত ঘটে, রাইট? কি হয়েছিল একটু শুরু থেকে শুরু করো তো। আচ্ছা, তো আমি শুরু থেকেই শুরুটা করছি। আমার বিয়ে হয় 2022 সালে, ঠিক আছে? তো আমার 2022 সালে বিয়ে হয়, বিয়ে হয়ে আসার পর আমি এ বাড়ি চলে আসি।
আমি যখন এবারে আসি, আসার পরে না একটা অদ্ভুত ফিল হয়েছিল যে কিছু একটা গড়বড় আছে। আচ্ছা। ঠিক আছে, একটা জিনিস দেখবে তুমি, নেগেটিভিটি প্রেজেন্স অনেকে হয় না যে ফিল করতে পারে, হুম। ওই জিনিসটা আমার ফিল হয়েছিল, কিছু একটা প্রবলেম আছে এই বাড়িতে। ওকে ওকে। তো আমি অতটা গা করিনি, যেহেতু আমি ভূত প্রেতে বিশ্বাসী না। ঠিক আছে, হুম। আমি বিশ্বাস করি, অত মাথা ব্যথা লাগাইনি, ও মনের ভুল, বেশিই ভাবছি, নতুন জায়গা। তো আমার বিয়ের 12 দিনের মাথায় ছিল শিবরাত্রি। ঘটনার সূত্রপাত ওই শিবরাত্রির দিন থেকেই। আচ্ছা। ঠিক আছে, হুম 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 হুম। তো এরম হয় জিনিসটা যে সেদিনকে বাড়িতে লোকজন ভর্তি ছিল, হুম হুম মানে হুম। আমার শাশুড়ি বাপের বাড়ির লোকজন এসেছিল বাড়িতে, কিছু কিছু মানে অনেক কিছুই গেস্ট এসেছিল, অনেক লোকে। তো ছেলে ছেলে মেয়ে সব মিলে অনেকেই ছিল। তো আমার ননদ টনদ, মানে আমার নিজের ননদ, হুম হুম। আমার নিজের ননদ আর আমার মামাতো ননদ, আমি তিনজনে উপোস করি জল ঢালবো বলে, হুম হুম। শিবরাত্রি। তো ভালো কথা, বাড়ির সামনেই না আমার হচ্ছে মন্দির, শিব মন্দির, বাড়ির একদম সামনে, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি। হুম, ওকে। আমার শ্বশুর বাড়ির একদম সামনে, মানে একদমই সামনে, মানে আমার কি বলবো, আমার ছাদ থেকে দেখা যায়, আমার ব্যালকনি থেকে দেখা যায়। ওকে ওকে। হুম, তো এবার আমি ওই মন্দিরে জল ঢালতে যাই। তো এবার ওই মন্দির লাগোয়াই শিবরাত্রির দিনে একটা ফাংশন অ্যারেঞ্জ করে প্রত্যেক বছরই। আচ্ছা। তো আমার যে মামাতো ননদ বা ওই যে বললাম না গেস্টরা এসেছিল, এক তো হচ্ছে নতুন বউয়ের সাথে ওই শিবরাত্রি কাটাবে, বা বাড়িতে একটা নতুন বউ হয়েছে, মানে একটু মেলামেশা করবো, একটু আলাপ আলোচনা করবো নতুন বউয়ের সাথে, ওইটা একটা ব্যাপার ছিল, প্লাস ওই ফাংশনটা দেখারও একটা ব্যাপার ছিল ওদের, আচ্ছা, মানে যারা ওই শিবরাত্রি মানে রাত্রে যারা হয়। গেস্টরা এসেছিল। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? হুম হুম হুম। তো আমি বলে আচ্ছা ভালোই কথা, তাহলে আমিও নতুন একটা সঙ্গী পেলাম, তো ভালো কথা। জল ফল ঢেলে এসে না আমার ননদরা বলছে, বৌদি চলো না ফাংশনটা দেখবো, সারা রাত ধরে খুব মজা হবে। হুম হুম হুম। আমি না তখন খুব টায়ার্ড হয়ে গেছি, দেখবে উপোস করলে দেখবে গা দেয় না, শরীর একদমই তোমার সাথ দেয় না। একদমই তাই। ঠিক আছে, তো আমি তখন না বলি যে না গো, আমি যাবো না, তোমরা যাও, তোমরা দুজন যাও, এনজয় করো, এরকম দিদাকে নিয়ে যাও, এনজয় করো তোমরা। বলে তুমি যাবে না? আমি বলি, না গো আমি যাবো না, আমার শরীরটা দিচ্ছে না, দেখতেই তো পাচ্ছ মাথা ফাথা ঘোরাচ্ছে। বলে ঠিক আছে তুমি তাহলে রেস্ট করো। তা আমি এরম আমার ঘরে, যেটা আমার রুম, সেখানে আমি শুই। আমার হাজবেন্ড বলে যে একটা কাজ করো, তুমি তাহলে বোনদের নিয়ে এই ঘরে শোও, আমি তাহলে ভাইদেরকে নিয়ে গেস্ট রুমে চলে যাচ্ছি। ওকে এখানে আমি একটু আমার বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটা একটু বলে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে। ওকে, আমার একদম রাস্তার ধারেই বাড়ি। আচ্ছা, এবার সেই বাড়িতে ধরো ঢুকছো, ঢুকেই সিঁড়ি। ওকে, নিচের ফ্লোরেও মানে মানুষজন আছে, উপরের ফ্লোরেও আমরা আছি। সিঁড়ি দিয়ে উঠেই সিঁড়ির লেফট সাইডে হচ্ছে গেস্ট রুম। এবার সিঁড়ির রাইট সাইডে ঢুকেই তুমি একটা ডাইনিং পাবে। হুম। ডাইনিং এর একদম লেফট এর কর্নারে হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের পাশে হচ্ছে আমার দিদি শাশুড়ির রুম। এবার ডাইনিং স্পেসের একদম হচ্ছে রাইট সাইডের কর্নারে হচ্ছে ঠাকুর ঘর। তারপর? ঠিক আছে, হুম এবার আমি ডাইনিং স্পেস থেকে এবার এগিয়ে আসছি আমার করিডোরের দিকে। হুম। এবার এবার লম্বা টানা করিডোর। এবার করিডোরের মধ্যেই হচ্ছে আমার ঘর, হচ্ছে লেফট সাইডে, আর আমার অপোজিট মানে রাইট সাইডে হচ্ছে আমার শাশুড়ির রুম। আর আমার মানে রুমের পাশে হচ্ছে কিচেন, ওপেন কিচেন। ওকে। ওকে, হুম হুম হুম। এবার আমাদের ঘরের পিছন দিকটা, মানে পিছন দিকের পোর্শন হচ্ছে লম্বা টানা ব্যালকনি। হুম। বোঝাতে পেরেছে? বুঝতে পারছি। আর আমাদের দুজনেরই মানে সবার ঘরের দুটো করে দরজা, ব্যালকনির দরজা আর এমনি ফ্রন্ট ডোর।
তো ভালো কথা। তো এবার আমি বলি তাহলে আমি একটা কাজ করি, আমি এই সামনের যে ফ্রন্ট ডোরটা আছে এটা তাহলে লক করে শুই আর ব্যালকনির দরজাটা খুলে শুই, তাহলে ওদিক থেকে এসে ঢুকে যেতে পারবে ব্যালকনি থেকে। বুঝতে পেরেছো? একদম একদম একদম। তো আমি ব্যালকনির দরজাটা মানে আনলক করে শুয়েছি। হুম, কবে শুয়েছি, ফোনটা স্ক্রোল করছি হালকা হালকা, না একদম শরীর দিচ্ছে না বলে ফোনটা আবার রেখে দিই। হুম, ফোনটা সাইডে সবে রেখেছি কৌস্তভ, মানে তুমি বিশ্বাস করবে না আমি এত বাজে একটা জিনিস ফিল করি, মানে আমি নিজে ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে এটাও হতে পারে। দেখি অনেকক্ষণ ধরে জিনিসটা হচ্ছে আমার লেফট সাইডের কাঁধে। হুম। হুম একটা গরম নিঃশ্বাস আমি ফিল করি। নিঃশ্বাস? নিঃশ্বাস আচ্ছা আচ্ছা। মানে এরকম করে কেউ যে নেয় না, হুম হুম। মানে কেউ একটা নিচ্ছে এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি জিনিসটা ভাবি হয়তো আমার আনকনসিয়াসনেস এর জন্য, হয়তো আমি টায়ার্ড আছি সারাদিন, বুঝতেই পারছো উপোস করার একটা ব্যাপার আছে, হয়তো ওটার জন্য প্রবলেম হচ্ছে, জিনিসটাকে আমি ইগনোর করি। আচ্ছা। হুম, এবার জিনিসটা ইগনোর করে সবে চোখটা বুঝেছি, এবার মনে হচ্ছে কেউ আমাকে হাক করেছে ওই অবস্থাতেই? ওই অবস্থাতেই। আচ্ছা আচ্ছা। এবার যখন আমি বুঝতে পেরেছি আমাকে কেউ হাক করেছে, আমি ভেবেছি আমার হাজবেন্ড, যেহেতু আমি তোমায় প্রথমেই বললাম যে আমার মানে ব্যালকনির দরজাটা খোলা ছিল। হুম হুম। হুম, আমি ওই জিনিসটা ভেবে আমি বলি ছাড়ো না, কি করছো, এক্ষুনি ওরা চলে আসবে। হুম হুম হুম। মানে আমি বলে যখন পিছনটা ঘুরেছি কৌস্তভ, জানি কেউ নেই। কেউ নেই? না, কেউ নেই, একটা মশাও নেই। বুঝতে পারছো? তারপর মানে এই হচ্ছে স্টার্টিং? এটা হচ্ছে স্টার্টিং। আমি এতটা বোকা, এত কিছু হয়ে যাওয়ার পরেও জিনিসটাকে আমি ইগনোর করে যাচ্ছি, ভালো করে বোঝো হুম। এগুলো কিন্তু হচ্ছে। তখন আমি একটু ভয় পেয়ে যাই। আমি কিন্তু সহজে ভয় পাই না, আমি খুব সাহসী, এমনি তোমাকে বললাম না প্রথমেই আমি ভূত পেতে বিশ্বাসী না, হুম হুম। এখন বিশ্বাসী। তো এই জিনিসটা যখন হয় হুম। আমি সঙ্গে সঙ্গে ফোনটা তুলি, ফোনটা তুলে যে ডায়াল করবো আমার হাজবেন্ডের নাম্বারটা, আমার হাত কাঁপছে। আচ্ছা আচ্ছা। আমি যা হোক করে আমার হাজবেন্ডকে ফোন করি, যেহেতু গেস্ট রুমে আছে। ওকে ফোন করতেই একটা জিনিস শুনে তুমি অবাক হবে, ও শুধু একটা কথাই বললো, আমি যাচ্ছি। আমি কিন্তু হ্যালো বলিনি। ওকে ওকে ওকে। বুঝতে পারছো, আমি কিন্তু কিছু বলিনি। বাট স্টিল ও বুঝে গেছে কিছু একটা ও হবে। বুঝে গেছে। ও শুধু বললো তুমি যেখানে যেই পজিশন আছো সেখানে তুমি সেরকম ভাবেই থাকো, আমি এক্ষুনি আসছি, আচ্ছা। ফোনটা কাটবে না। ও দৌড়ে জাস্ট মানে কি বলবো, দৌড়ে এসে দরজাটা ধারাম করে খুলেছে যেই, হুম আমি ছিটকে উঠেছি বিছানার মধ্যে। আমি হুম। বিছানা থেকে নেমে ওকে হাক করে নিয়েছি। আচ্ছা জানো, এরম এরম বলছে চুপ, আমি পরে শুনবো, তুমি ঠিক আছো? যে হ্যাঁ আমি ঠিক আছি, তুমি আমার কথাটা শোনো। বলছি কোনো কথা শোনার দরকার নেই, যা কথা হবে কালকে হবে, আর আমি এক্ষুনি বোনদের ডেকে দিচ্ছি। হুম, আচ্ছা। ওরা এসে তোমার সাথে শুয়ে পড়বে, আর ঘরের লাইটটা অন থাক, অফ করতে হবে না। এই জিনিসটা শুনে কৌস্তভ আমি একটু মানে অবাকই হয়েছিলাম যে আমি তো কিছু বলিনি, তাই হুম না? হুম তাহলে হুম। ওই কথাটা বলছে কেন? তো তারপরের দিন মানে ও নিজে থেকে কেন এই ব্যাপারে রেসপন্স করলো? হ্যাঁ, ফোন তুলে আমি তো তো কিছু সবাই হ্যালো বলে, তাই বলিনি। না? আমি যখন কাউকে কিছু একটা বলবো তখনই তো সে অ্যান্সার করবে। আমি যখন তোমায় হ্যালো বলছি তখন তো তুমি অ্যান্সার করছো, হুম 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 তাই না? হুম। তো ও জিনিসটা আমি মানে কি বল সারা রাত ভাবতে থাকি, আর আমার মানে ননদরাও ব্যাক করে তাড়াতাড়ি করে হুম ফাংশন থেকে, যেহেতু বললাম সামনেই একদম বাড়ির সামনে, হুম। তাড়াতাড়ি করে চলে আসে, বলে কি হয়েছে বৌদি, আজ কিছু না শুয়ে পড়ো, বলে আমি শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা। তো
তারপরে যে জিনিসটা হয়, পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠি, সকালবেলা আমি বাথরুমে আবার সেই বাথরুম, এই বাথরুমেই যত রহস্য। আমি বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে একটা জিনিস আমার খুব বাজে ভাবে ফিল হয় যে কেউ আমাকে দেখছে। ওটা প্রথম শুরু হয়েছে এটা, মানে যেদিন হলো এই জিনিসটা, যে হাক করা, নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা, তার পরের দিনের সকালবেলা সেটাই বলছি, বাট ওটা একদম প্রথম আমার ফিল হয় যে কেউ আমাকে দেখছে। বুঝতে পারছি। এবার আমি না মানে চেক করতে থাকি, আরে দরজা তো লক আছে, ভেন্টিলেটারও তো বন্ধ আছে, দেখছে কোথা থেকে। আচ্ছা, জিনিসটা না বুঝে আমি তাড়াতাড়ি করে শাওয়ারটা নিয়ে যখন আমি ড্রেসটাকে মানে চেঞ্জ করতে যাবো না, কোথাও খুব একটা বাজে জিনিস আমি দেখতে পাই। সেটা হলো আমার পেটের সাইডে 3টে আঙুলের দাগ, কালশিটে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বলছি না, আমার এখনো গা কাটা দিয়ে উঠছে, যে জিনিসটা যখন প্রথম দেখেছিলাম। আমি না কালশিটের দাগ দেখতে পেয়েছো শুধু? হ্যাঁ, কালশিটের 3টে আঙুল। আচ্ছা, 3টে আঙুলের কালশিটে দাগ। এই জিনিসটা যখন আমি দেখি, আমি না খানিকক্ষণ দেখছি দাঁড়িয়ে, যে জিনিসটাকে আমি ঠিক দেখছি বা সায়ার দড়ি টাইট করে বেঁধেছি বলে কি মনে হচ্ছে। বিয়ে নতুন হয়েছে বললাম না, কাপড় পরি তখন, শাড়ি পরো। তো আমি যখন এই জিনিসটা দেখি, দেখতেই থাকি, বেশ খানিকক্ষণ দিয়ে না মানে জল দিয়ে আমি রীতিমতো না জায়গাটাকে ঘষতেও থাকি। ওকে ওকে ওকে, কোনো কিছুর দাগ লেগে গেছে বা সায়ার কি জোরে মানে টাইট করে বেঁধেছি এরকম ভাবে দাগ হয়ে গেছে। তুমি বিশ্বাস করবে না, আমি না তখন বুঝতেই পারছি না যে কি হচ্ছে ব্যাপারটা। আমি তাড়াতাড়ি করে বাথরুম থেকে বার হয়ে যাই, শাওয়ারটাও নিয়ে আমি সোজা চলে যাই মানে আমার বর যে আছে গেস্ট রুমে আমি চলে যাই। গেস্ট রুমে গিয়ে না আমি ওকে ডাকছি, এই দেখো কি গো, তাড়াতাড়ি ওঠো। ও না ধীর করে উঠে বসে, বলছে কি হয়েছে, তুমি ঠিক আছো, রাতে আর কোনো প্রবলেম হয়েছে? বলছি রাতে প্রবলেম না, আমার দেখো আমার কোথায় এই দাগটা দেখো কোথায়। ও না দেখে বলে যে এটা কিসের দাগ, এরম কেন? আচ্ছা আমি কি করে জানবো, তুমি দেখো দুদিকেই আছে, একদিকে মানে। ও না দেখে ওর মাকে ডাকে। আচ্ছা আচ্ছা, আমার শাশুড়ি মা বলে, মা দেখো না লিলির কিছু একটা হয়ে গেছে। ওকে। তো আমার শাশুড়ি তখন বলে যে ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি, তুমি যাও বাবু। তোমাকে বলছে? আমার মানে শ্বশুর শাশুড়ি আমাকে এরম ভাবে বাবু মনা করে কথা বলে। সরি। তো আমি বলি যে ঠিক আছে, ওরা যখন বলেছে জিনিসটা তাহলে বাদ দাও, হয়তো কোনো পোকা হয়তো হতেই পারে, না হওয়ার কিছুই নেই। আমি বলে জিনিসটাকে নিয়ে ক্যাজুয়ালি চলে আসি, কিন্তু মনে না একটা খটকা রয়েছে, পোকা যদিও হয় তাহলে একটা হবে, দুটো হবে, আর দু সাইডে 3টে দাগ কেন আঙুলের? মানে 3টে 6টা কিন্তু, হ্যাঁ মানে এদিকে 3টে ওদিকে 3টে। আমি এতক্ষণ ভাবছিলাম একটা সাইডেই হয়েছে। না না, তোমার দুটো কোমরে মানে কোমরের দুটো পোর্শনেই দাগটা রয়েছে। কাউকে যখন আমরা হাক করি, কিরম ভাবে হাক করি? আচ্ছা, তুমি একটা কোমরটা ধরে তুমি হাক করছো, মানে কোমরটা ধরে তুমি কাছে টেনে আনলাম, সেই সময় যেরকমটা হবে, কারণ তুমি যদি হাক করো কোমরটা ধরে দাঁড়িয়ে আছো। ওকে ওকে, কারণ হাক করলে পিঠে সাইনটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? তো জিনিসটা না মাথার মধ্যে রয়ে যায়, সারাদিন রান্না বান্না কাজ কর্ম, বাড়িতে গেস্ট ছিল, ওরাও বিকেল বেলা চলে যায়। তখন সব থেকে যেটা অদ্ভুত খুঁজতো, আমার শাশুড়ি না আমাকে বলে যে বাবু তোমার সাথে কথা আছে কিছু। আমি বলি কিছু ভুল করলাম নাকি রে বাবা, নতুন বউ, কিছু ভুল করলাম? থাকে।
হ্যাঁ, যে এটা না আমার কি একটা ট্রমা কাজ করছে, যে কি করলাম কি বলবে কি বলবে। হুম। আমি তো এইটা ভাবাচ্ছি যে আরে বাবা কোনো ভুল করে ফেলেছি। বুঝতে পারছি। হুম। সন্ধ্যাবেলা দেখি আমার মানে হাজবেন্ড খাটের উপর বসে আছে আমার রুমে। আমার শাশুড়ি মা এলো, আমার হাজবেন্ড বসে মানে উঠে বসলো শোয়া থেকে। বলছে, বাবু তাহলে বলে দিই, মানে আমার হাজবেন্ডকে প্রশ্ন করছে, হুম 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 বাবু তাহলে বলি। বলছে হ্যাঁ মা বলো। এবার উনি যেটা বলে সেটা শুনে আমি মানে রীতিমতো চমকে যাই যে এটা কি বলছে ইনি। আচ্ছা আচ্ছা, কি বলেছিলেন? উনি বলেন, দেখো বৌমা, তোমাকে প্রথমেই বলে দিই, যেটা তোমার সাথে হচ্ছে বা তুমি যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই সত্যি, আর এটা কোনো পোকার দাগ না। ডাইরেক্টলি বলছেন এটা? এটা উনি বলছেন। আমি বুঝতেই পারছি না, তখন আমি এতটা বোকা, আমি না বলছি কি বলছো হুম কিসের। বলছে না, যেটা ভালো করে বলছি সেটা শোন আগে, কি বলছি আমি। হুম 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 আচ্ছা হ্যাঁ বলো। বলছে তোর পিসি শাশুড়ি আজ থেকে 8 বছর আগে মারা যায়। আচ্ছা আচ্ছা। হুম। বলে হ্যাঁ আমি তো জানি। বলছে জানো না, এটাও জানো যে যেটা বলছি আমি। হুম বলছে উনি যে মারা গেছেন ওনার কাজকর্ম কিন্তু ঠিকঠাক ভাবে করা হয়নি। হুম আর আমি একটা কথা বলে দিই, মাঝখানে ছোট্ট করে একটা ইন্টারাপ্ট করছি। আমার পিসি শাশুড়ি কিন্তু বিবাহের পরে, বিবাহের হুম। পূর্বে বাপের বাড়িতেই থাকতেন, মানে স্বামী মেয়েকে নিয়ে। মানে খরচা বিয়ের আগে মেটাতে। পরে মানে পিসেমশাই এবং পিসেমণি একসাথে এই বাড়িতেই থাকতেন, তাই তো? হ্যাঁ, মানে ওকে। বিয়ের 1 বছর, মানে বিয়ের যে হয়েছিল না 1 বছর উনি শ্বশুরবাড়িতে সংসার করেছিল। তারপর এখানে চলে এসছে। তারপর এখানে চলে এসেছে, ইভেন এখানেই মেয়েটা হয়েছে। আচ্ছা। ওকে। আমার হাজবেন্ড আর আমার যে ওই পিস্তিত যে ননদ, হুম হুম। ওরা 6 মাসের ছোট বড়। আচ্ছা। ওকে। তো ইভেন এই যে মানে মেয়েটাও নেওয়া, এটা একটা হিংসির ব্যাপার আছে। মানে কিরকম? আমার শাশুড়ির যেহেতু মানে প্রথম হয় মেয়ে সন্তান, দ্বিতীয় হয় ছেলে সন্তান, ঠিক হুম আছে। আর আমার পিসি শাশুড়ির প্রথম একটা বাচ্চা নষ্ট হয়ে যায়। হুম হুম তো হুম এবার যখন দেখছে আমার পিসি শাশুড়ি যে না, ওর তো একটা মেয়েও হলো, হুম আবার একটা ছেলেও হলো, আমার তো এখনো কিছুই হলো না। উনি না রীতিমতো, মানে তোমায় কি বলবো, যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে যে বাচ্চাটা, সেটা 6 মাস উনি টাইম দেয়নি। হুম আবার উনি প্রেগনেন্ট হয়, দেন ওই বাচ্চাটা হয়। হুম। তো উনি তখন, মানে আমি স্টোরিতে ব্যাক করছি। হুম হুম তো উনি যখন মারা যায়, সরি মারা যায় না, ভুল হচ্ছে, হুম উনি যখন এখানে থাকেন, উনি এখানে খুব সংসারটাকে না খুব ভালোবাসতেন। মানে আমার শাশুড়িকে কিছুই হুম করতে দিতেন না, মানে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, মানে নিজের সংসার মানে না, হুম। মানে সাজিয়ে গুছিয়ে রাখা ব্যাপার। এটা তোর দ্বারা হচ্ছে না, এটা তুই পারবি না, এটা আমি করবো, এটা তোর দ্বারা হবে না। মানে একটা দাপট ছিল যেটাকে বলা চলে। তো উনি যখন এরম ভাবে থাকতেন, মানে নিজের ভাবে সাজিয়ে গুছিয়ে থাকতেন, ইভেন আমার শ্বশুরকেও খুব ভালোবাসতেন, ভাই ভাই হুম ভাই ভাই হুম করে। আর আমার বরকে খুব ভালোবাসতো। এমনি যাই হোক, হিংসা ব্যাপারটা সেটা আমার শাশুড়ির সাথে ছিল, কিন্তু আমার বরকে খুব ভালোবাসতো, যেহেতু বাড়ির একটা মাত্র ছেলে সন্তান না, খুব ভালোবাসতো। তো বলে যে দেখ হয়তো উনি এরম করছে কারণ ওনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। হুম হুম ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। তো দুটো কিডনি যখন ড্যামেজ হয়ে যায়, এমআর বাঙর আছে, এমআর বাঙরে ওনাকে ভর্তি করা হয়। ওকে। ওকে। হুম হুম তো ওনাকে যখন ভর্তি করা হয়, ওখানে রীতিমতো মানে ওই বেডে
হুম 6 মাস উনি ফাইট করেছে, 6 মাস অ্যাডমিটেড ছিলেন? 6 মাস টানা। আর আমার শ্বশুর দিদি অন্ত প্রাণ ছিল বলে মানে খাওয়া নাওয়া ছেড়ে ওখানে উনি পড়ে থাকতেন। ইভেন তুমি জানো না কৌস্তভ, মানে ওনার যে বর মানে আমার পিসেমশাই, উনি বাড়ি চলে এসেছেন, ওনার কোনো মানে কোনো ব্যাপারই না, পুরো ক্যাজুয়াল, হুম হুম মানে যেন কিছু হয়নি এরকম একটা ব্যাপার নেই। কিন্তু ওদের কিন্তু লাভ ম্যারেজ, জিনিসটা ভালো করে বোঝো, হ্যাঁ, ওদের হুম। কিন্তু লাভ ম্যারেজ। এটা তোমার বিয়ের কতদিন আগের কেস? 8 বছর। আচ্ছা। ঠিক আছে। হুম উনি যখন এরকম ভর্তি থাকে, আমার শ্বশুরই যাতায়াত করতো, শাশুড়ি যাতায়াত করতো, সব ওরাই করতো, যেহেতু বাপের বাড়িতেই আছে, শ্বশুর বাড়ির কোনো চাপই নেই। যখন আর পারছে না, ঠিক আছে, যখন দেখছে না এ তো এরম ভাবে বেঁচেই থাকবে, আমাকেও জ্বালাবে, তখন ওনার হাজবেন্ড ওনাকে ডাক্তারকে টাকা, মানে আমার এটা বলা হয়তো ঠিক হচ্ছে না কৌস্তভ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কিন্তু এখানে এটা আমায় বলতে হচ্ছে, ডাক্তারকে টাকা দিয়ে উনি ওনাকে মারিয়ে দেয়। কে? পিসেমশাই। এটা সিরিয়াসলি? সিরিয়াসলি। ঠিক আছে। পরে জানাজানি হয়েছে? এটা পরে জানাজানিও হয়, মানে আমার শাশুড়ি জানতে পারে, আমার শাশুড়ি ওকে ওকে ওকে। জিনিসটা নিয়ে খুব একটা শোরগোলও পড়ে, মানে বাড়িতে, বাইরের লোককে এটা বললে তো খুব একটা মানে সম্মানযোগ্য হবে না, না? হুম তো বাড়িতে যখন জানাজানি হয়, উনি জিনিসটাকে টোটালি ইগনোর করে, যে না আমি এরকম কিছুই করিনি, হ্যাঁ আমি আমার বউকে এত ভালোবাসি, আমি এটা করতে পারি। উনি এটা করেন। ইভেন তুমি জানো না, শ্রাদ্ধ শান্তির কাজটা উনি করেননি। হুম হুম। ওনার হুম যে শ্রাদ্ধ শান্তি, সেটা উনি করেননি। আমার শ্বশুরটা ছোটখাটো করে করে, মানে আমার শ্বশুর শাশুড়ি মারা, ওরা ছোটখাটো ভাবে যেরকম ভাবে করা যায় পারিবারিক ভাবেই মানে জিনিসটাকে সেরে ফেলে। যে দেখো যার মানে ওয়াইফ, হুম হুম সেই স্টেপ নিচ্ছে না, তো ভালো কথা, জিনিসটাকে আমার শ্বশুর আর শাশুড়ি মিলেই হ্যান্ডেল করে। হুম। তো উনি জিনিসটাকে ইগনোর করেছে, অত মাথা দেননি, ওই জন্য জিনিসটা না ভাবে পড়েই থাকে, যে না থাক এরম থাক, যখন আমার কোনো প্রবলেম হচ্ছে না, বাড়ির লোকের কি হলো না হলো আমার দেখার দরকার নেই, ওরা তো আমার নিজের না। মৃত্যুর পরেও কি এখানেই থাকছিলেন? এখনো আছেন। এখনো থাকেন ওই পিসেমশাই? হ্যাঁ। জাঁকিয়ে বসছে তার মানে? তুমি জানো কি বলে, কি বলো? ইভেন মেয়েটাকেও এমন শিক্ষা দিয়ে রেখেছে, মেয়েটা দেখলে থুতু ফেলে। আচ্ছা। আমাকে মানে আমাদের বাড়ির যে কোনো লোক হয়তো মানে বেরোচ্ছে, হুম হুম উনি না মানে কি বলবো তোমাকে, দেখে মানে পিছন ঘুরে যাবে, পিছন পিছন দেখাবে, আচ্ছা। এত বাজে একটা মানে মেন্টালিটির মানুষ। তো আমরা ওনাকে অত পাত্তা পাত্তা দিই না, সত্যি কথা বলতে গেলে। তো আমার শাশুড়ি তখন বলে যে দেখো এই জিনিসটা ওই জিনিসটার জন্যই হচ্ছে, কারণ তোমার ননদও এই জিনিসগুলো ফেস করে, ইভেন আমিও করি, বাড়ির সবাই করে। হুম ঠিক আছে, তুমি চাপ নিও না। উম, তোমাকে আমি এটা লিখেও ছিলাম যে ছোটখাটো করে আমার শাশুড়িরা অনেক কিছু করেছিলেন, তারপরে জিনিসটা এখন মানে থেমে গেছে। হুম। মানে এটা তখন ইমেলে আমি লিখেও ছিলাম, তুমি এটা বলেও ছিলে। ওকে। তো তখন ওই জিনিসটা না থেমে যায় কোর্স। হুম। তার ঠিক মানে কি বলবো, মানে 3 এই 4 জিনিসটার জন্যই কি মানে তোমার শাশুড়ি তোমায় বলছিল যে তোমার পিসির জন্য এরকম হতে পারে? হুম হুম। শাশুড়ি কি বললেন ওই জায়গাটা একটু ক্লিয়ার করে বলো। উনি তখন বললেন যে দেখো ওনার যেহেতু কাজটা হয়নি, উনি শান্তি পাননি। হুম হুম? উনি যেহেতু শান্তি পাননি, সেই জন্যই মানে তুমি বলতে চাইছো যে যেহেতু উনি মুক্তি পাননি, তাই এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, মানে তোমার হুম হুম শাশুড়ি মা যেটা করছেন? হুম হুম। ওকে। কারণ বাড়ির প্রত্যেকটা মানুষকেই হুম
মানে উনি দেখা পর্যন্ত দিয়েছেন, বিশেষ করে আমার ননদকে, মানে আমার নিজের ননদ যে, আচ্ছা, মানে তোমার হাজবেন্ডের যে আমার যে হাজবেন্ডের যে দিদি আছে, আমার যে হাজবেন্ডের দিদি আছে, ওকে পুরো স্পষ্ট দেখা দিয়েছে রান্না পুজোর দিনে। আচ্ছা 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 ইভেন ওকে পজেসও করে নেয়। তো সেইটা নিয়েই মানে হুম একটা বলে না যে বাড়ি বন্ধ না, হুম বাড়ি ওটাও বন্ধন পুজোটা হ্যাঁ করতে হবে। ওসব করিয়েছিল। হুম হুম তো তারপরে জিনিসটা স্থগিত হয়ে গেছিল, কিন্তু আমার বিয়ের পরে হুম হুম। আবার জিনিসটা কন্টিনিউ হয়। যে কারণে মানে তোমার শাশুড়ি মা বললেন যে হুম তুমি যা দেখতে পাচ্ছ সব সত্যি, বা হ্যাঁ যা ফিল হ্যাঁ করছো সব হ্যাঁ 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 মানে তোমাকে বসিয়ে ওই মানে বিয়ে মানে বোঝাচ্ছে বা বলছে জিনিসটাকে যে শিবরাত্রির কেন পরের হচ্ছে। সকালের বিষয়টা এরা করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে নাই, জিনিসটা আমার সন্ধ্যাবেলা বলছে। আচ্ছা 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 হুম সকালে তো গেস্টরা ছিল, রান্না হুম বান্না হুম এটা ওটা মানে সব কাজ বাজ, সবাই যখন চলে যায়, হুম। বিকেলে ওরা বাড়ি চলে যায়, তখন আমায় সন্ধ্যাবেলা বসিয়ে মানে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি বলছে। তোমার তখন রিয়াকশন কি? আমি শুধু শুনছি, আমি কিছু বুঝতেই পারছি না যে কি বলছো, কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যে এরা কি পাগল, আজকালকার যুগে দাঁড়িয়ে এরা ভূতে বিশ্বাস করে, এরা কোন যুগের মানুষ। আর আমার হুম। ইনক্লুডিং মাই হাজবেন্ড, আমি ভাবছি যে এ কি করে বিশ্বাস করছে, এ তো আজকালকার ছেলে, এ কেনই বা বিশ্বাস করছে। আচ্ছা, তারপর? তো তারপরে যখন বলে জিনিসটা, আমি হ্যাঁ হুঁ করে কাটিয়ে দিই, মানে ঝাড়িয়ে টাড়িয়ে দেয় আমাকে, হুম। একজনকে ডাকিয়ে। তো আমি আর জিনিসটাকে তোমার যে বলি, প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটার জন্য হ্যাঁ হ্যাঁ আর এই রাগ জিনিস, ফাগ পড়েছে শরীরে? হ্যাঁ হ্যাঁ দাগ ফাগ ওই যে হচ্ছে যে আঙুলের দাগটা, তো সেটা যাতে আর না পাওয়া হয়। ঠিক আছে বাদ দাও, আমি কোনো চাপ ফাপ নিইনি, ক্যাজুয়ালি নিয়েছি জিনিসটাকে। হুম ক্যাজুয়ালি যখন জিনিসটাকে নিই, তারপর থেকে আরেকটা অদ্ভুত জিনিস ঘটতে থাকে আমার সাথে। কি বলো তো? সেটা হলো আমার চুল, হুম আমার মাথার চুল, যে ব্রহ্মতলটা আছে, হুম হুম ওখান থেকে একটা চুল ধরো তুমি একটা পোর্শন নিলে, একটা পার্টিশন করলে একটা চুলে, কাঁচি দিয়ে কেটে দিলে চুলটা কিরকম হবে, আধ কাপ ছাড়া চুল তুমি ধরো একটা কেটে তার হাফটা কেটে দিয়ে দিলে, বিচ্ছিরি দেখতে লাগে। হুম 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 হুম। আমি যখন চুল কম করতাম না, তখন দেখতাম ওরম প্রায়শই প্রায়শই হয় এদিকটায়, নয় ওই দিকটায়, নয় মাঝখান দিয়ে কোনো দিকে একটা চুল কাটা থাকবেই। তাই? হুম। এটা দেখে আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখো ইরাম কেন হচ্ছে আমার, হুম চুল কে কাটছে আমার, চুল যদি পরে গোড়া থেকে হয় উপড়ে যাবে, নাহলে ডগা ফাটবে, হুম এটাই হয় লং হেয়ার যাদের। আর হুম। আমার না মানে কি বলবো, কোমর ছাড়িয়ে চুল ছিল, ছিল এখন আর নেই? না, আমার চুল যেরাম কালো সেরাম ঘন, বিশাল বড় চুল ছিল আমার। মানে আমার মা যখন চুল বেঁধে দিত স্কুলে যেতাম, আমি নিজে একা কখনো চুল বাঁধতে পারতাম না, আমি ধরতাম, আমার মা বাঁধতো। ওকে ওকে। তো যাই হোক, তো এই জিনিসটা না আমি খুব মানে বেশি করে ফিল করতে স্টার্ট করি ডে বাই ডে, যে চুলগুলো যাচ্ছে কোথায়, হয় আমার পড়বে পুরোই ঝরে যাবে, হুম নলে ডগা ফাটবে। আমার হাজবেন্ডকে প্রশ্ন করি, ও বলে ও চুল উঠে গেছে তোমার এখানে, হয়তো স্যুট করছে না। আমি বলি হতেও পারে, না আর কিছু নেই, অনেক সময় জলের কারণে চুল ওঠে না, তো আমি বলি যে হতেও পারে, না আর কিছু নেই। তারপরে না আরেকটা যেটা অদ্ভুত জিনিস হয় কৌস্ত, হুম। মানে কি বলবো, আমি না সবসময় ফিল করতাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে আছে মানে যখন তুমি বাড়িতে একা থাকতে এই জিনিসটা ফিল হতো কি? বাড়িতে একা আছি, হুম আমি কিছু করছি, হয় বিছানা গোছাচ্ছি, নয় রান্না করছি, হুম হুম। হয় বাথরুমে যাচ্ছি, যাই করি না কেন, মানে প্রত্যেকটা একটা টাইম আমার মনে হচ্ছে পিছনে কেউ আমাকে মানে নোটিস করছে, আমি প্রত্যেকটা মুভমেন্ট গুলো না খুব মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে নোটিস করছে। আচ্ছা আচ্ছা। যেহেতু আমার শাশুড়ি মামা এই জিনিসটা বলেছেন যে দেখো তোমার মানে পিসি শাশুড়ি এই কেসটা যে তোমায় বললাম, হুম আমি হুম ভাবি যে হুম। হয়তো ওটাই, ও অত মাথায় দিই না, ও বাদ দাও, উনি ওটা বলেছিল, হয়তো আমার মাথায় ওটা ঘুরতে আছে, ওই জন্য এত কিছু ভাবছি আমি। হ্যাঁ,
এসব হয় নাকি আবার? হুম বললে নিজের মতো আমিও কাজে মন দিই। এবার আমার হাজবেন্ড যেহেতু নিজের বিজনেস আছে ওর, ঠিক আছে, তো সেই বিজনেসের থ্রুতেও অনেক সময় ও বাইরে বাইরে থাকে। ওকে, তো যেহেতু বাইরে বাইরে হুম থাকে, অনেক সময় কি হয় যে হুট করে খবর দিল যে আমি এক্ষুনি বাড়ি ফিরছি মিড নাইটে। আরেকটা কথা আমি ছোট্ট করে একটু বলে দিই, আমার হাজবেন্ড না মানে কি বলবো, ব্যাডমিন্টন খেলে, ইনডোর প্লেয়ার। তো পার ডে মানে যখনই বাড়ি থাকে তখনই ও মানে ব্যাডমিন্টন খেলতে যায়, ইনডোর প্লেয়ার যেহেতু। আমি রাত অব্দি জেগে জেগে ওয়েট করি। তো এরকম বিয়ের পরে যখন না ওর একটা বড় বড় দেখে একটা মানে কন্ট্রাক্ট পায় বিজনেস থ্রুতে, সেই জন্য কদিনের জন্য বাইরে যায়। আমি আমার ননদের সাথে শুই, বললাম না আমার ননদ আছে, তো আমি আমার ননদের সাথে আমার রুমে থাকি। আমার শাশুড়ি বলে যে বাবু একা থাকবে, তুই তাহলে জামানো বাবুর সাথে শু। আমি না যখন শুই প্রত্যেকদিন না ফিল হতো কোথাও যে আমরা দুজন না তিনজন আছি। এবার যখন আমি বলছি যে দুজন আছি না তিনজন আছি, লোক ভাববে কি যে হয়তো এটা মনের ভুল, বলতেই পারে। তাই না? বা হয়তো বালিশের স্পেসটার জন্য মনে হচ্ছে না। তুমি যে ওকে, পাশ ফিরলে কারোর গায়ে একটা টাচ লাগলে বোঝা যায়। দেখো পরিচিত কেউ হলে তোর টাচটা তোমার খুব পরিচিত ফিল হবে। টাচটা পরিচিত হলে বোঝা যায়, প্লাস যখন মানে তোমার থেকে মানুষটা যখন অনেকটা কর্নারে, একদম বিছানার ধর আমার 7-6 খাট, কিং সাইজ খাট, হুম হুম হুম, এবার এই কিং সাইজ বেডে তুমি যখন এই কর্নারে তোমার মানে হাজবেন্ড হোক ননদ হোক যেই হোক, একদম সেই সেই কর্নারে, হুম তুমি পাশ ঘুরলে কার গায়ে টাচ লাগছে? আমাকে একটা কথা বোঝো, একটু হুম পার্সোনাল কোশ্চেনে জিজ্ঞেস করছি। হুম নতুন বিয়ে তোমাদের, হুম হানিমুন পিরিয়ড, হুম এত দূরত্ব স্বামীর সাথে, মানে ইন জেনারেলি তো হয় না, মানে খুব ক্লোজ হয়ে হাগ করে, ঠিক আছে, তখন স্লিপিং প্যাটার্নটা এরকম হয়ে থাকে, হুম ঠিক আছে। হুম বাট তুমি বলছো তোমার স্বামী একটা দিকে, হুম। তুমি একটা দিকে, তোমার সাথে কি তোমার হাজবেন্ডের সম্পর্ক খারাপ হচ্ছিল যার জন্য তোমরা এতটা দূরে দূরে থাকছিলে? আমার সাথে আমার হাজবেন্ডের যে মানে তুমি যে কথাটা বলছো মানে কেন এরম দূরত্ব বা কি, সেটা হয় কিছু কারণে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেটা বিয়ের কি একদম বলুন? পরপরই? না, বিয়ের 3 মাসের মাথায়। হ্যাঁ মানে একদম তো পরপর ওটা, হ্যাঁ কবে একদম বিয়ে হয়েছে? পরপর, সবে বিয়ে হয়েছে পরপর। ইভেন তোমার একটা কথা বলে, তুমি যে বলছো হানিমুন পিরিয়ড, এইসব হানিমুন টানিমুন কিছু কোনো মনই হয়নি, ওকে ওকে। ঠিক আছে। ও আমাকে বলেছিল একবার যে চলো ঘুরে আসি, আমি বললাম, না আমি যাবো না। আমি না খুব মানে কি বলবো, এটার কি ইন্ট্রোভার্ট স্পেসিফিক টাইপের। কোনো কারণ আছে কি এগুলোর? না, এর জন্য কোনো স্পেসিফিক রিজন ছিল না, মানে তখন না করার জন্য, তখন যখন আমাকে মানে মানে এটা বলেছে যে চলো যাই ঘুরে হুম আসি, তখন না করার জন্য কোনো স্পেসিফিক একটা রিজন ছিল না। এবার যেটা হয়, ঠিক আছে, হুম দেখো যেটা না করেছিলাম সেটা হচ্ছে এক তো বিয়ের জন্য, যেহেতু আমার অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে, হুম সেহেতু মানে কি বলবো, বাড়ির লোককে ছেড়ে এসেছি, একটা কোথাও গিয়ে না রয়ে গেছে যে মা বাবার থেকে দূরে। হুম। তো সেই জন্য মানে আমি খুব স্যাড স্যাডই থাকতাম। আরো একটা যাই হোক, কারণ আছে যেটা তুমি বলছিলে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, ঠিক আছে, তো তার তখন কোনো চাকরি ছিল না বলে তাকে আমার বাড়ি থেকে মেনে নেয়। আচ্ছা আচ্ছা। কোনো ইনকাম সোর্স ছিল না, মানে বাবার উপর টোটালি ডিপেন্ডেন্ট। ওরও বাবার মানে বিজনেস আছে, হুম। কিন্তু বাবার বিজনেস ও কোনো কিছু করে না, ও ইন্ডিপেন্ডেন্ট না ও রাজনীতি। কথা চাপছে তোমার। ও সেই জন্য আমার বাড়ি থেকে মেনে নেয়নি ওকে, বুঝতে পেরেছো? হুম তো যখন ওকে মেনে নেয়নি, আমি জিনিসটাকে না টোটালি মানে কি বলবো, নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম যে ঠিক আছে ছাড়ো বাদ দাও, হুম যেটা হওয়ার না সেটাকে নিয়ে অত ঘাঁটিনি।
বাট ওই ফ্রেন্ডশিপটা না রয়ে যায়, ওকে 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 যে ও আমার এক্স, ও আমার ওয়াই, এই ব্যাপারটা দুজনের মধ্যে কোনোদিন আসেনি, কোনোদিন না, ইভেন আজ পর্যন্ত না। এখনো কন্ট্যাক্টে আছো? হ্যাঁ, ফ্যামিলির সহমতেই আছি, অ্যাজ এ ফ্রেন্ড। ওকে ওকে, এবার ইনিশিয়ালি ওই জন্য তোমরা দুজন মানে একটু দূরে দূরেই থাকতাম, বেডেও সেম, আর যেহেতু দূরে দূরে থাকতে হ্যাঁ, মাঝখানে কারো একটা অপরিচিত অনেকটাই এক্সিস্টেন্স স্পেস। ফিল করতে পারতে, রাইট? হ্যাঁ, তারপর কি হলো? এবার যেহেতু মাঝখানে অনেকটা স্পেস থাকতো, সেজন্য আমি বুঝতেই পারছি যে আমি পাশ ফিরলে কেউ যদি হুট করে গায়ে টাচ লাগে কারোর, তা সেটা ফিল হবে। হুম হুম যেহেতু দুটো মানুষ দুটো কর্নারে, হুম তাহলে টাচ হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আসছে কি কোনো প্রশ্ন? না। তো ভালো কথা এখানে, আমি যখন ওই টাচটা ফিল করি না, আমি পাশ ফিরে দেখি মানে কেউ নেই। কেউ নেই? না, কেউ নেই। আচ্ছা। তো ঠিক আছে, আমি হয়তো আমারই হয়তো মনের ভুল, বা হয়তো হাত পা ছুড়েছে, কোনোভাবে হয়তো টাচ লেগে গেছে, ঠিক আছে, বলে শুয়ে পড়ি। এবার তারপরের দিন আমার হাজবেন্ড যখন আমার পাশে শোয়, ওরা একটা মানে নাইট ল্যাম্প জ্বলছে। এবার নাইট ল্যাম্পটা কিরম বলতো, একটা ঝাড়বাতি আছে, হুম, এটা মানে কি বলবো, সিলিং এর উপর একটা ঝাড়বাতি আছে, ঝাড়বাতিটার মধ্যে 3টে লাইট, মানে নাইট ল্যাম্প, ছোট ছোট। আচ্ছা আচ্ছা। একদম ছোট ছোট 3টে নাইট ল্যাম্প, খুবই মানে লো লাইট, বোঝাই যাচ্ছে ডিম লাইট যেটাকে বলে। আমি না একটা জিনিস ফিল করি, মানে যেহেতু আমি বললাম আমার রাস্তার ধারে বাড়ি, যে স্ট্রিট লাইট হয়, স্ট্রিট লাইটের আলো না আমার উইন্ডো থেকে আসে। আচ্ছা আচ্ছা, মানে ইয়েলো যে লাইটটা নিয়ে? ইয়েলো না, হোয়াইট। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার না আমার মানে কিরম বলবো, আমি মানে এত গাড়ির আওয়াজ আমার ঘুম আসতো না। এক তো হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, আর দুই হচ্ছে গাড়ির আওয়াজ, ঘুম আসতো না। আচ্ছা। আমি না কিরম বলবো তোমাকে, ডান হাতটা নিয়ে চোখের ওপর রেখেছি, বুঝতে পারছো কিরম ভাবে, মানে এরম করে ভাঁজ করে মাথার উপর এরম করে রেখে আর চোখটা বুজিয়ে শুয়ে আছি। ওই লাইটের যে ছায়াটা, মানে কেউ ধরো কোন একটা উঠে মানুষ মানে বসেছে, বা কিছু একটা শ্যাডো তোমার উপর পড়লে তুমি বুঝতে পারবে, দেখবে চোখ বন্ধ থাকলে বোঝা যায়। ওই লাইটটা যখন মানে শ্যাডোটা পড়েছে না আমার উপরে, চোখটা খুলে দেখি আমার হাজবেন্ড আমার গলা টিপতে এসেছে। তোমার হাজবেন্ড তোমার গলা টিপতে এসেছে? হ্যাঁ। কি বলছো? ওকে ওকে, তারপর? এবার যখন আমার গলা টিপতে এসেছে না, আমি না রীতিমতো ভয় না থতমত খেয়ে গেছি, এ কি দেখছি আমি। আচ্ছা। আমি না বিছানা থেকে এক লাফে নেমে যাই। আচ্ছা। তো ভালো কথা, ঘরের সব লাইট জ্বেলে দিই, জ্বালিয়ে দেওয়ার পরে না ও না ফট করে এরকম করে চমকে গিয়ে উঠে বলে, তুমি এখনো শোওনি কেন, জেগে জেগে কি করছো, আর ঘরের লাইট জ্বলছে কেন? মানে ওই যেন চমকে গেছে। আমি তখন বলি যে আমি কি করছি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি আমার গলা টিপতে এসেছিলে এক্ষুনি। ও বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, রাত্রেবেলা যত সব ভুলভাল জিনিস ভাবছো আর ভুলভাল জিনিস দেখছো, আমি তোমার গলা টিপতে গেছি। মানে রীতিমতো না অবশ্য তোমার তর্কাতর্কি হয়ে যায়, একটা আর্গুমেন্ট হয়ে যায়। আমি না জিনিসটাকে ওকে বোঝাতেই পারছি না যে না তুমি জিনিসটা করেছো, ও বলছে যে আমি করিনি করিনি করিনি। তাই বাচ্চা, তাই না, তুমি কিছু করোনি, আমিই পাগল, বলে আমি শুয়ে পড়ি। তারপরে যেটা হয় আর কি, মানাতে যায়, বাদ দাও ছাড়ো, বোঝাচ্ছে যে না ছাড়ো বাদ দাও, যেটা হয়েছে শুয়ে পড়ো। শুয়ে পড়ি।
এবার আমার পরের দিনের কথা বলি। সকালবেলা উঠেছি, অ্যাজ ইউজুয়াল হাজবেন্ড যেরকম নিজের কাজে বেরিয়ে গেছে। ওই দিনের ব্যাপারটা ওর মনেই পড়ে নেই আর? না, আচ্ছা। ও কিছু মানে ওর যাই আসছে না, কারণ ও তো কিছু ফিলই করেনি বুঝতো। হুম ও তো জানেই না, মানে ও যেটা আমায় বলছে, আমি তোর ভিতরে ঢুকে দেখতে যাচ্ছি না যে ও জ্ঞানে ছিল কি অজ্ঞানে ছিল, তাই না? হুম 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 তো ও যেটা আমায় বলছে সেটাই আমার বিশ্বাস করতে হবে। আর আমার নতুন বিয়ে হয়েছে, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আমি কি মুখে মুখে তর্ক করবো? বুঝতে পারছি। বাদ দাও, ছাড়ো, অত কথা বলে দরকার নেই, জিনিসটাকে এখানেই চেপে দাও। হুম। তারপরে পরের দিন আমার হাজবেন্ড কাজে চলে যায়। কাজ থেকে আসে রাত্রেবেলা, তাও তখন বাজে 1:30 হবে। এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, 1:30 অ্যারাউন্ড এরকম কিছু একটা হবে। এটা কিরম গন্ধ পাই জানো কৌস্তব? কিরকম? রসুন যখন বেশি করে তুমি কড়ায় ভাজো, শুধু রসুন, এটা কিরম গন্ধ আছে, একটা স্ট্রং স্মেল আছে। হ্যাঁ 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 হ্যাঁ। রসুন, আদা না কিন্তু। হুম আদা রসুনের একটা গন্ধ, শুধু রসুনের, বা তুমি ধরো গার্লিক ব্রেড খাচ্ছ, হুম এটা কিরম স্মেল বেরোয়, এটা খুব স্ট্রং স্মেল বেরোয় না? হুম। ওই স্মেলটা আমার নাকে হিট করে। সরি, প্রথম ওই স্মেলটা আমার নাকে হিট করে। আচ্ছা। রাত 1:30টার সময় কে কার বাড়িতে রান্না করে ভাই, তাই না? হুম আমি না, মানে কি বলবো, একবার এদিকে যাচ্ছি জানলায়, একবার ওদিকে যাচ্ছি জানলায়, একবার রান্নাঘরের জানলা দিয়ে উঁকি মারছি, দেখছি যে কেউ কি মানে রান্না বান্না করছে নাকি, এই রাত 1:30-2টার সময় পাগল হয়ে গেছে নাকি। তো ভালো কথা, গিয়ে দেখলাম কেউ তো কিচ্ছু নেই, কিচ্ছু মানে কিচ্ছু না। আমি জানি না আমার হাজবেন্ড ওই স্মেলটা পেয়েছে কিনা, তখন আমার হাজবেন্ড বাড়ি ফিরে গেছে। হুম হুম। মানে তখন আমি খাবার সার্ভ করছি, আমরা দুজনে খাবো একসাথে, খাবার সার্ভ করছি, তখন ওই স্মেলটা পাচ্ছি না। ওই স্মেলটা আমি তখন পাচ্ছি যখন আমি খাবার সার্ভ করছি। এবার যখন আমি খাবারটা সার্ভ করছি, ওই স্মেলটা পেয়েছি, আমি জিনিসটাকে দেখলাম যে না, কেউ কোথাও কিচ্ছু নেই। আমি আবার কন্টিনিউ করি, ও ওর ঘরে ফ্রেশ হচ্ছে, হাত মুখ ধুয়ে খাটের উপর বসে আছে, আমি ডাকছি যে খাবে এসো টেবিলে। হুম আচ্ছা, শলার ঝাঁটা মানে যে নারকোল পাতার যে ঝাঁটাগুলো হয় গো, হুম। ঝাঁটা দিয়ে ঝাড় দিলে একটা খচ খচ করে আওয়াজ হয় না, একদম। ওই আওয়াজটা হয় আমার নিচে উঠোনে। হুম। রাত 1:30টার সময় কে ঝাড় দিচ্ছে? একটা স্বাভাবিক মানুষ হয় মানে বিকেলে ঝাড় দেয়, নয় সকালে ঝাড় দেয়। আর কারোর খেয়ে দিয়ে কাজ নেই, রাত 1:30টার সময় উঠোন ঝাড় দিতে যাবে? যাবে কি? যাবে না। এক্স্যাক্টলি। তারপরে আরেকটা কিসের গন্ধ পেয়ে জানো তো, যখন কোনো মাছ বা মাংস পোড়াও, কিরকম একটা গন্ধ আসে না? হুম। ওরকম মাছ পোড়া গন্ধ আসে। আমি আমার হাজবেন্ডকে না ডাকি যে এই দেখো, কেমন একটা গন্ধ পাচ্ছ তুমি? ও বলে যা পাচ্ছ ছাড়ো, জানো তো কিসের। ও বাদ দাও। বললো এটা যে জানা হ্যাঁ তো অনুযায়ী। হ্যাঁ, তুমি তো তুমি কি জানো। জানতে? ওই যে বললো না পিসির ওই কেসটা, সেটা তো আলাদা একদমই। হ্যাঁ যাই হোক। ওটা তো আলাদা। ও ওটার সাথে এটাকে জুড়ছে, যে এটা ওটার সাথেই হয়তো কোনোভাবে আছে কানেক্টেড। হুম। ঠিক আছে, আমি কিন্তু জানি না এটা ও জানে কি জানে না। তো আমি জিনিসটাকে হয়তো ভাবি যে ওর কথাই সত্যি, এটা হয়তো ওটার সাথেই কানেক্টেড। ভালো কথা, খাওয়া দাওয়া করি, চলে আসি রুমে। সেদিনকে প্রথম আমি যেটা নোটিস করি সেটা, মানে কি বলবো, তুমি একটু আগে যে আমার প্রশ্নটা করলে যে তোমার হাজবেন্ডের সাথে তোমার কেন দূরত্ব হুম এখনো, তো তখন না আমার হাজবেন্ডের ফোনে একটা মেসেজ ঢোকে। এ কি করছো বাবু? তোমার হাজবেন্ডের ফোনে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ও না ফোনটা নিয়ে ইউটিউব দেখছিল।
আমি ওর পাশে বসেছিলাম, পর ও আমাকে কিছু একটা দেখাচ্ছিল, দেখো দেখো এটা দেখো। এবার আমাকে যখন দেখাচ্ছে আমি ফোনের স্ক্রিনের দিকে অলওয়েজ মানে অবভিয়াসলি তাকিয়ে আছি। এবার তখন দেখতে পাই কি করছে ও বাবু, পাশে না একটা লাভ ইমোজি। তোমার হাজবেন্ডের ফোনে হ্যাঁ এরকম? হ্যাঁ। আচ্ছা, ওকে। আমি দেখে আমি ভাবছি এটা কি, মানে এটাই কি আমায় দেখাচ্ছিল? এটা কি কোনো প্র্যাঙ্ক নাকি কি এটা? আমি ওর মুখের দিকে দেখছি, ও না ফট করে মেসেজটা স্লাইড করে জাস্ট সরিয়ে দিল। ফোনটা বন্ধ করবে তো, চলো চলো শোবে চলো। বলছি এটা কে? কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই। মনে না জিনিসটাকে ওখানেই বন্ধ করে শুয়ে পড়ে। আচ্ছা। এবার আমি না চুপচাপ বসেই আছি, আমি শুনিনি কিন্তু, আমি তো শুনিনি, আমি বসে আছি। আমার মাথায় কিন্তু এই জিনিসটা ঢুকেই গেছে যে কি করছো বাবু, লাভ ইমোজি, এটা এটা নিশ্চয়ই তুমি মানে তোমার একটা মেল ফ্রেন্ড তোমাকে একটা টেক্সট করবে না। একদমই তাই। তারপর? এবার তারপরে যখন ওটা দেখে আমি চুপচাপ বসে আছি, ও কিন্তু ঘুমিয়ে গেছে। হুম। আমাকে দেখাচ্ছে ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমায়নি, ঘুমানোর নাটক করছে। এবার আমি যখন শুয়ে পড়েছি, ও ধীরপির করে উঠে না বাইরে গিয়ে কোথাও ফোন করছে। আচ্ছা, এই জিনিসটা দেখে তুমি যখন টেক্সটটা দেখতে পেয়েছো, কে পাঠিয়েছে সেটা দেখতে পাওনি? না, ওতে কোনো নাম ছিল না, নাম ছেলেদের ছিল, আরিয়ান সামথিং এরকম। আচ্ছা। আমি যদি একটা ছেলের নাম্বার একটা মেয়ের নামে সেভ করে রাখি, কেউ কি দেখতে যাচ্ছে? ওকে ওকে ওকে। এই জিনিসটা হয়। তো তার পরের দিন সকালবেলা উঠে আমি জিনিসটা নিয়ে প্রশ্ন করি ওকে, ওটা কে ছিল? না ওটা কেউ না, ওটা দেখলে না আরিয়ান ছিল, ও মজা করে, দেখো তো ও জানাক্ষণ এরকম করতে থাকে। আচ্ছা আমি এখানে একটু বলে দিই, আমাদের বিয়ের আগে ওর একটা বন্ধু আমাকে ফোন করেছিল। হুম হুম হুম। ফোন করে তোমার বলছিল, হাজবেন্ডের একটি বন্ধু? হ্যাঁ ওর একটা মানে খুব ক্লোজ ফ্রেন্ড, হুম। খুবই খুবই মানে খুবই ক্লোজ ফ্রেন্ড। ফোন করে আমাকে বলছে যে লিলি, যে লিলি তোকে একটা কথা বলবো। আমি যেহেতু ওদের থেকে বয়সে ছোট, আমাকে তুই তুই করেই বলতো। হুম। তোকে একটা কথা বলবো। বলছি হ্যাঁ বল। বলছে দেখ, তোর হয়তো শুনতে খারাপ লাগবে, তুই বিশ্বাস করবি কি করবি না আমি জানি না, তোর ফিয়ান্সে কিন্তু অন্য কারোর সাথে কথা বলছে। হুম। হুম। আমি না তখন বলি যে হাট, মজা করছো তুমি, হুম। পাগল হয়ে গেছো নাকি? হুম। বাদ দাও। ওরা কিন্তু বারবার আমাকে ওয়ার্নিং দিয়েছিল আচ্ছা আচ্ছা। যে দেখ আমরা মিথ্যে বলছি না, আমরা মজা করছি না, এই দেখ আমরা এখানে বসে আছি মাঠে বসে বসে কিন্তু এখনো ফোনে কথা বলছি লিলি, তুই দেখ লিলি। আমি না বিশ্বাস করিনি কোর্স। তো ভালো কথা। তো যাই হোক আমি স্টোরিতে আসছি। তো আমি যখন পরের দিন ওকে প্রশ্ন করি, ও বলে দেখলে তোকে এরকম এই সেই বলে জিনিসটাকে ইগনোর করে। এবার ও না ওয়াশরুমে গেছিল প্রস্তাব, হুম। ওকে। ও যখন ওয়াশরুম ইউজ করতে গেছে অ্যাজ ইউজুয়াল ফোনটা খাটের উপর আছে। এবার ওই ফোনটা এসেছে আরিয়ান, আর আমার ফোনে যেহেতু আরিয়ান নামের ওই বন্ধুটির নাম্বার অলরেডি আছে, আমি কি করব, অত তাড়াতাড়ি কি নাম্বার ডায়াল করা যায়? একটা রিং হচ্ছে, তার মধ্যে তুমি কতই তাড়াতাড়ি নাম্বার ডায়াল করবে? এক্স্যাক্টলি। ঠিক আছে, আর ও তখন অলরেডি বাথরুম থেকে বেরোচ্ছে। আমি না তখন তাড়াতাড়ি করে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, একবার রিং হয়ে কেটে গেছে, আমি পুরো নাম্বার ডায়াল করতে পারিনি। হুম। আমি না তখন ফোনে আমার ফোনের ক্যামেরাটা অন করি, ওর ফোনের স্ক্রিনের ছবিটা ক্লিক করি, নাম্বারটা ফোনটা পেয়ে গেছো? বাজছে। হুম। এবার আমি আমার বাড়ির মানে আমার ভাইকে দিয়ে ফোন করাই ওই নাম্বারটাতে, আমি করিনি ডাইরেক্ট, কারণ আমার কেন জানি না মনে হচ্ছিল যদি আমি করি আমি খুব বাজে কিছুই একটা শুনতে পাবো, খুব বাজে কিছু একটা জানতে পারবো। হুম। সত্যি বলছি, আমি আমি করিনি, সেই শক্তি সেই ক্ষমতা আমার ছিল না। আমি আমার ভাইকে দিয়ে করাই। আমার ভাই ফোন করে বলে এটা কোথায়, এটা কে? একটি মেয়ে ফোন তোলে, আচ্ছা মহিলা আচ্ছা। কণ্ঠস্বর। বলে এরিয়ার নাম বলে, জায়গার নাম বলে। এবার শুনে না আমি আমার দাদা যখন আমাকে আমার ভাই যখন আমাকে পাঠিয়েছে ওই রেকর্ডিংটা, মানে
আমি যেই জায়গায় থাকি সেই জায়গার ঠিকানা বলছে, সেই এলাকার ঠিকানা। মানে তোমার আর শ্বশুরবাড়ির আশেপাশের? হ্যাঁ, আর আমার যে মানে হাজবেন্ডের যে ফ্রেন্ডটার নাম বললাম আরিয়ান, ওর বাড়ি কিন্তু তার একদম অপোজিট সাইডে, এই আচ্ছা, এরিয়াতেই না। বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে। আমি না তখন আমি বলি যে কি করে সম্ভব, কি করে সম্ভব? আমি জিনিসটা আমার মানে শাশুড়ি মাকে জানি। হুম। আমার শাশুড়ি মাকে যখন জানাই, আমার শাশুড়ি মা খানিকক্ষণ চুপ থাকে। মানে একটা মানুষকে কতটা কিছু লুকিয়ে একটা মানুষের সাথে বিয়ে দেওয়া হয় তুমি দেখো শুধু, মানে মানুষকে সহজে বিশ্বাস করা উচিত না, আচ্ছা। এখান থেকেই বোঝা যায়। উনি খানিকক্ষণ চুপ থেকে বলে যে হ্যাঁ, ওর একটা এরম বউয়ের সাথে সম্পর্ক ছিল। কার সাথে সম্পর্ক ছিল শুনতে পেলাম না, বলো একবার। বউ বউ বউয়ের সাথে সম্পর্ক ছিল মানে? বিবাহিত মহিলা। তোমার হাজবেন্ডের? ইয়েস। আচ্ছা। যখন এই কথাটা শুনি আমার না মনে হচ্ছে আমি মাটির ভিতর ধসে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, তারপর? আমি না তখন এই জিনিসটা শুনে খুব অবাকই হই যে উনি তাহলে আমাকে আগে বললো না কেন, তাহলে আমি সম্পর্কটা রাজি হতাম না, তাই না? মানে ওই বৌদির চক্করে থেকে ছাড়াবার জন্যই হয়তো তোমার সাথে বিয়েটা দিয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা। মানে না আমাকে হাত পা বেঁধে সে আগুনে বা জলে ছুঁড়ে ফেলে দিয়েছে যে তুই কি করবি দেখে নে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। মানে আমি জিনিসটাকে ভাবতেও পারছি না, মানে ইমাজিনও করতে চাই না আর ওই সিচুয়েশনটার। তো যাই হোক, আমি জিনিসটাকে তখন যা হোক করে সামলে নি নিজেকে, যে ঠিক আছে আমি ডাইরেক্ট ওকে প্রশ্ন করব, মানে আমার হাজবেন্ডকে। ও যখন বাড়ি আসে আমি ওকে প্রশ্ন করি ওই জিনিসটাকে, বলে না তুমি জানো না, এরকম কোনো ব্যাপার না, এই না ওই না সেই না। এবার আমার শাশুড়ি মা আমায় নাম বলে দিয়েছিল যেহেতু। কি নাম ছিল মহিলার? কাজল। আচ্ছা। যখন আমি শুনি, আমি মানে আমি ওকে প্রশ্ন করি যে আচ্ছা এটা কি কাজল বৌদির নাম্বার? আমি পুরো হাসতে হাসতে এরকম বলি যে এটা কি কাজল বৌদির নাম্বার? তুমি ওনাকে ফোন করেছো মানে ওই মহিলাকে? না, এর পরে আমি ফোন করেছি, আগে ওকে প্রশ্নটা। ওকে, আচ্ছা, ওকে 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 ওকে। হ্যাঁ, আগে তো আমি আমার বাড়ির লোককে শাসন করব না, আগে ঘরকে শাসন না করে আমি পরকে তো আগে শাসন করতে পারি না, সেই রাইটটা আমার নেই। তো আমি ওকে ডাইরেক্ট আগে জিজ্ঞাসা করি এটা কাজল বৌদির নাম্বার না? ও তখন বলে যে ও মানে চমকে মানে ছানা বড়া হয়ে গেছে পুরো চোখ ওর। এ, তুমি কোত্থেকে জানলে? এরম একটা মানে ওর চোখ মুখে, মানে চোখ মুখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। আমি তখন বলি যে দেখো আমি সবটাই জানতে পেরে গেছি, আমার কাছে লুকিয়ে লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি যখন ওকে এই কথাটা বলি না, ও সেই রীতিমতো হাতে পায়ে ধরে সেই কান্নাকাটি করে না এরম করো না, এই না ওই না, ইমোশনালি মানে ব্ল্যাকমেল করে আমি সুইসাইড অ্যাটেম্প্ট করে নেবো, এই করে নেবো, এই ওই এই সেই। আত্মহত্যা করার কথা বলেছে? হ্যাঁ, আত্মহত্যা করে নেবো, আমি আমি বাঁচবো না তোমাকে ছাড়া, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি অ্যান্ড অল। বুঝতে পারছো একটা মানুষকে কতটা ম্যানিপুলেট করা যায় আর কি? যতটা পারো করে যাও। আর আমি খুব না সফট হার্টেড গো, আমাকে তুমি এক্ষুনি কষ্ট দেবে, পরেক্ষুনি তুমি এসে সরি বলবে না, আমি সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাই। আচ্ছা। আমি জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিই, কিন্তু ওই যে জিনিসটা যতবার মনে পড়ছে না ততবার আমি আটকে আটকে উঠছি। ইভেন ঘুম থেকে উঠে গিয়ে না আমি বাথরুমে, আবার ওই বাথরুমে, আমার যে বাথরুম, ওই বাথরুমে গিয়ে আমি শাওয়ার চালিয়ে রাত্রেবেলা দাঁড়িয়ে আছি, কোথাও কিচ্ছু নেই, মন খারাপ দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে আমার পাগল হওয়া শুরু হয়ে যায়। কি হওয়া শুরু হয়ে যায়? কেরাম পাগলামি শুরু হয়ে যায়, আমি চুল আঁচড়াতাম না, খাবার খেতাম না, আচ্ছা। আমি ঘর থেকে বেরোতাম না, নিজেকে বলে না সে ঘর বন্দি করে ফেলা, ওই জিনিসটা হয়।
তো যখন এই জিনিসটা হয়, আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করে ডেকে পাঠান যে তুমি দেখো বাবা, তোমার মেয়ে এরম করছে, ওকে বোঝাও, আমার ছেলে একটা ভুল করেছে, তার জন্যই করছে, আমি বুঝতে পারছি আমার ছেলের দোষ আছে, এই আছে সেই আছে বলে বলে আমাকে বোঝায়। তারপরে না আমি জিনিসটাকে সহজ করে নেওয়ার বা স্বাভাবিক করার চেষ্টা করি। আচ্ছা দেখো, একটা মেয়ে কখনোই চাইবে না, সে যখন তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে এসেছে তার ফ্যামিলির জন্য, হুম 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 তাহলে এই জিনিসগুলোও পারবে তার কাছে কিছুই না। আমি তখন এরম ভাবেই জিনিসটাকে নিজেকে মানিয়ে নিয়ে, ঠিক আছে আমি অ্যাডজাস্টমেন্ট করে নেব, কথাই তো বলছে, তাই না? এক্স্যাক্টলি। তো বাট তোমার কি এটা মনে হচ্ছে যে শুধুই কথা বলেছো? অবভিয়াসলি দেখো, সবারই মনে হবে, তাই না? এটা স্বাভাবিক। আমি যতই নিজের মনকে বোঝাই যে না, ওরা শুধু কথাই বলছে, আমার মন কি বুঝবে? মন বুঝলেও ব্রেন কি বুঝবে? একদমই তাই। কারণ আমাদের মনের থেকেও মস্তিষ্কের জোর বেশি। তো আমি না তখন পরের দিন থেকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি, আবার সেই ফেক একটা স্মাইল মুখে নিয়ে ঘর থেকে বেরোই, কাজবাজ করি। কিন্তু দিনে দিনে না কৌস্তব আমি শুকিয়ে যাচ্ছি যেন। শুকিয়ে যাচ্ছ? হ্যাঁ। এবার আমার হঠাৎ করে একদিন কি পাগলাম জাগলো, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, আমি তার নাম নিচ্ছি না, ওকে আমি ফোন করে বলছি, মানে ফিমেল কিন্তু মেল না, মানে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, তাকে ফোন করে সবটা বলি। ও সবটা শোনে, শুনে বলে যে ঠিক আছে তুই ভাই একটা কাজ কর, আমি কনফারেন্সে নিচ্ছি, তুই কথা বল, তুই কথা বললে একটু হালকা হবে মেবি, বউটাকে বোঝা, হয়তো বুঝবে, একটা মেয়ে হয় একটা মেয়েকে বোঝা স্বাভাবিক। তো আমার সব থেকে বড় ভুল ছিল এইখানে, ফোন করা। আচ্ছা। আমি যখন ফোন করি, মানে আমার বন্ধুটি কথা বলছিল প্রথমে, মানে বান্ধবী, ও প্রথমেই মানে মেন টপিকে ঢোকেনি, কোথায় বাড়ি, কি করো, কি নাম, এই জিজ্ঞাসা করে কেন কেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। তো এত কথা জিজ্ঞাসা করে না ও মেন টপিকে ঢোকে। জি, কি আপনি কি কাজল বৌদি? বউটা চমকে গিয়ে বলে, তুমি কি করে জানলে? তখন আমার হাজবেন্ডের নাম নিয়ে বলছে যে ওর সাথে আপনার কি সম্পর্ক। বলছে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, আমি ফোন রাখছি, আমায় এই নাম্বারে ফোন করবে না। ফোনটা সঙ্গে সঙ্গে কেটে ব্লকড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি না কোর্সটা খুব জেদি একটা মেয়ে। সঙ্গে সঙ্গে না আমি মানে আমার বান্ধবী ফোনটাও কেটে দিয়ে সঙ্গে সঙ্গে আমি আমার ফোন থেকে ফোন করেছি, নাম্বারটা যেহেতু আমার কাছে ছিল। ফোন করে না আমি মানে কি বলবো, রীতিমতো ফেটে পড়ি, রাগে ক্ষোভে ফেটে পড়ি যে কেন, কি হয়েছে, ব্যাপারটা কি, আপনি কি জানেন না ওর এখন বিয়ে হয়ে গেছে, ওর এখন বিবাহিত একটা জীবন আছে, ওর নতুন বউ আছে, তখন ছিল না, ও সিঙ্গেল ছিল, ব্যাচেলার ছিল, একটা ব্যাপার আলাদা, এখন ওর ওয়াইফ আছে, সংসার আছে, আমাদের হ্যাপি থাকতে দিন, অন্তত সংসারটা তো করতে দিন। একই আমাদের মানে মধ্যে একটা ডিস্টেন্স আছে, আপনি তো আরো সেটা ক্রিয়েট করে দিচ্ছেন। বলার পরে ওনা আমাকে কি বলে জানো কৌস্তব, বলে তুই আমায় এত কথা বলছিস তো তুই বাঁচতে পারবি তো? আমাকে যখন বলে বাঁচতে পারবি তো, আমি কেন, না বাঁচার কি আছে, আমি কি মরে আছি নাকি? আমি মরে যাবো কারোর জন্য অতটাও আমি মানে কি বলবো নরম মনের মেয়ে না, নিজের জন্য আমি বাঁচতে পারি। মানে একটা ঝামেলাই হয় রীতিমতো, ছাদেতে ফোনেতে ঝামেলা শুরু হয়ে। তখন বলে ঠিক আছে তুই বেঁচে থাকবি, কিন্তু তুই বাঁচতে চাইবি না, তো এমন করে দেবো তোর অবস্থা, তুই দেখ তোর কি হয়। বলে ফোনটা কেটে আমাকেও ব্লক। আচ্ছা আচ্ছা। এবার যখন আমার ব্লক করে দেয় না, আমি আর মানে কি বলবো, খানিকক্ষণ কাঁদি, কেঁদে ছাদ থেকে নামি চোখে মুখে জল দিয়ে। আমার হাজবেন্ড এসে আমাকে প্রশ্ন করছে, তুমি ওকে ফোন করেছিলে? তাহলে হ্যাঁ করেছি, কি হয়েছে?
তুমি ওকে ফোন করবে না। ওর যদি কিছু হয়ে যায়, মানে ওর যদি কিছু হয়ে যায়, ও যদি কোনো একটা ভুল স্টেপ নিয়ে ফেলে, বলছি, ও মানে আমি তাহলে কি? ওকে 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 ওকে, তোমার কেসটা আস্তে আস্তে কমপ্লিকেটেড হচ্ছে খুব। এবার ও না তখন আমাকে বলে যে দেখো, তোমার যা করার তুমি করে নাও, তুমি কিচ্ছু করতে পারবে না, হুম, আমি ওকে ছাড়বো না, আমি ওকে খুব ভালোবাসি। আচ্ছা তাহলে আমি কে? আমি তাহলে থার্ড পার্সন। ও তার যেটা বললো যে হ্যাঁ তুই আমাদের মধ্যে থাক, ও তুই তাকারি করতে স্টার্ট করে দিয়েছিল, জানো তো, মানে ওই মহিলাটি আচ্ছা ফোনেতে আমায় তুই তাকারি করে খুব থ্রেট দিচ্ছিল যে তুই থার্ড পার্সন, তুই এই, তুই ওই, তুই সেই। আমি আরেকটা কথা বলে দিই, ওই মহিলাটির কিন্তু একটা মানে পুত্র সন্তানও আছে। আচ্ছা আচ্ছা সে এখন মানে 6 বা 7 পড়ে, সামথিং এরকম কিছু। হুম। তো ঝগড়া হয়, আমি তখন বলি যে আমি আত্মহত্যা করবো। আচ্ছা আচ্ছা তখন আমার হাজবেন্ড কি বলে জানো? হুম, বলে তোমার যদি মরার হয় বাড়ির বাইরে গিয়ে মরো, ঘরের ভিতরে মরবে না, যাতে আমার বাড়ির লোকের কোনো প্রবলেম না হয়। কি গো, কি অবস্থা! তুমি বুঝতে পারছো কৌস্ত? এরপর তারপরে আমি যখন এই কথাটা শুনি না, আমি না আকাশ থেকে পড়ছি, জানো যে কি বলছে ও? মানে আমার আমার কিছু এগুলো কোনো যাই আসে না, ঠিক আছে, তাহলে আমারও যায় আসবে না হুম, বলে আমি নিজের মতো বাঁচা শুরু করি। ঠিক আছে, ওর সাথে অত মানে আরো ডিস্টেন্স বেড়ে যায়, বুঝতে জানো তো, দূরত্বটা যেন বাড়তে থাকে। আচ্ছা হুম, যখন দূরত্ব বাড়তে থাকে, স্বাভাবিক একটা স্বামী স্ত্রীর মধ্যে যে শারীরিক সম্পর্ক, হুম হুম, সেটাও বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা হুম, এবার যখন এটা বন্ধ হয়ে যায়, তখন মানে কি বলবো, আমার কোনো ব্যাপার না, আমি এমনি মানে কি বলবো, আমার কোনো যায় আসতো না, এখন আরোই যায় আসে না, আমার একটা ব্যাপার, কিন্তু মন কিন্তু খুবই খারাপ আমার, ভিতরে কষ্ট হচ্ছে, নিজেকে বোঝাচ্ছি এই হচ্ছে সেই হচ্ছে। তারপরে কিছুদিন ধরে না ফিল করতে পারি কৌস্তব, হুম, যে আমার সাথে না কেউ যেন ইন্টিমেট হচ্ছে। কি হচ্ছে? ইন্টিমেট, আমার ইন্টিমেট হচ্ছে? আনকনসিয়াসনেসে। সেটা তোমার হাজবেন্ড কি? বলছি বলছি হুম, বলো। আচ্ছা, আমি তোমাকে প্রথমেই বলি, আমি কিন্তু খুব মানে একটা পাতলা ঘুম, হালকা ঘুমের মেয়ে, আমার খুব ভারী ঘুম না, একটা মানে হুম টোকা যদি পরে আমি ঘুম ভেঙে যায় আমার, হুম খুব হালকা ঘুম আমার। তো এবার হচ্ছে, আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে না হুম দেখতাম আমার সারা শরীর খুব ব্যথা। সারা রাত ধরে কাউকে যখন বেধড়ক পেটায়, হুম বা তুমি যখন কারোর সাথে সারাদিন মানে সারা রাত খুব রাফলি সেক্স করো, শুনতে হয়তো খারাপ লাগছে কথাটা, হুম, তখন দেখবে বডি পেন করে। আচ্ছা আচ্ছা আমার যে পায়ের থাই আছে, হুম হুম থাই থেকে শুরু করে মানে পায়ের নখ পর্যন্ত, এভরিওয়ের পায়ে ব্যথা। হুম হুম, কিরম ব্যথা, মানে মানে পাটাকে নিয়ে টর্চার করেছে কেউ, মানে আমার লোয়ার পোর্শন নিয়ে কেউ যেন টর্চার করেছে। আচ্ছা আচ্ছা এটা বিগত আমি মানে আমার সাথে চলতে থাকে। তো আমি মানে কিরম বলবো, 1 বছর পুরো চুপচাপ ছিলাম। তোমার সাথে এগুলো পুরো 1 বছর ধরে ঘটেছে? 1 বছর আমি চুপ ছিলাম, কাউকে কিছু বলিনি। আচ্ছা, ঘটছে তো আমার সাথে মানে কি বলবো, 1.5-2 বছর ধরে ঘটছে, বাট আমি 1 বছর পুরো চুপ ছিলাম। কি হতো ওই সময়টায়? তোমার সাথে কি ফিল করতে? দেখ, ওই যে বললাম সকালবেলা উঠলে আমার পা গা খুব ব্যথা, ঠিক হুম আছে। হুম হুম এবার আমার মা মানে আমার বাপের বাড়ির লোকজন এসে আমায় দেখেন তখন না, মানে আমার খুব তখন এতটা শরীর খারাপ হয়ে যেত বসতো, হুম, মানে 1 মাস ছাড়া ছাড়া আমার জ্বর। আচ্ছা
বিশাল জ্বর, সে জ্বর মানে সে হসপিটালাইজড হতে হচ্ছে, ড্রিপস লাগাতে হতো, মানে মানে 5-6টা কোনো ব্যাপারই না। তো ভালো কথা, একদিন কি হয়, আমার ননদের বিয়ে ঠিক হয়। হুম, আমার ননদের বিয়ে ঠিক হয়, ঠিক তার 17 দিন আগে আমি সিঁড়ি থেকে পড়ে যাই। তোমার নিজের ননদের বিয়ে ঠিক হয়েছিল? হুম হুম আচ্ছা আচ্ছা। সিঁড়ি থেকে না আমি পড়ে যাই। আমি যখন সিঁড়ি থেকে পড়ে যাই কৌস্তব, আমি না মানে পুরো বোকা বনে গেছি যেন। আমার পা পিছলাইনি, আমাকে ধাক্কা মেরেছে। আচ্ছা। আমি এমন ভাবে পড়ি, আমার কোমরও ভাঙেনি, আমার হাত পাও কাটেনি, কিন্তু আমি বিশাল চোট পাই, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আমি 1তলা থেকে 2তলা, মানে সেই গ্রাউন্ড ফ্লোর থেকে মানে ফার্স্ট ফ্লোর অব্দি আমি হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি। এতটা আমার অবস্থা খারাপ হয়ে যায়। এসে না ফোনটা নিয়ে শুধু ফোন করে আমার হাজবেন্ডকে ডেকেছি। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসে, খুব মানে খুব, বুঝেছো? আচ্ছা। এবার আমি আমার হাজবেন্ডকে যখন ফোন করি, ফোন করে বলি যে আমি এরকম পড়ে গেছি, মানে চোখ থেকে না মানে নিজে রীতিমতো নিজে অটোমেটিক্যালি জল বেরিয়ে গেছে, এত ব্যথা করছে। তো আমার হাজবেন্ড আসে, আমার শ্বশুর আসে। আমার শ্বশুর না বলছে, বাবু তুই কেন সিঁড়ির কাছে গেছিস? উনি না রীতিমতো কান্না করেছে আমায় দেখে, আর আমার হাজবেন্ডের মুখে কোনো ভাবভঙ্গি কিছুই নেই, নর্মাল। তো আমার শ্বশুর, হাজবেন্ড আরো বাড়ির লোকজন আমাকে হসপিটালে নিয়ে যায়। নিয়ে গিয়ে চেক আপ করায়, এক্সরে হয়, সবকিছুই হয়। দেখা গেল যে না, ক্র্যাকও লাগেনি, ভাঙেনি, কিছুই হয়নি, শুধু জোরে চোট পেয়েছে। আমি না ভাবি যে আমি বিয়েটা হয়তো অ্যাটেন্ড করতে পারবো না। ওকে। সেদিন আবার কি ছিল জানো? সেদিন না, তার আগের দিন ছিল সোজা রথ। আচ্ছা। মানে রথের দিন ঘোরাটাও পুরো ক্যান্সেল হয়ে গেল। এমনি ঘর থেকে বেরোতাম না, আর ওই ঘর থেকে বেরোলাম না। এবার এই জিনিসগুলো আমার সাথে কন্টিনিউ হতে থাকে। এবার আমার বাপের বাড়ির লোকজন না এসে বলে, হ্যাঁ রে মা, তুই এরকম রোগা হয়ে যাচ্ছিস, এরকম হাত মুখ গুলো সাদা সাদা হয়ে যাচ্ছে কেন? দেখো আমি কিন্তু কালো না, ওকে। মানে আমি মোটামুটি ফর্সা, কিন্তু তার থেকেও যেন বেশি সাদা সাদা লাগে ফর্সার মধ্যে। আর মানে রক্তের রক্তের কমতির মধ্যে না তফাৎ আছে, যে শরীরে রক্ত কম আছে, ফ্যাকাশে লাগে তখন, পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে যেন। আমার মা না বারবার করে বলছে, আচ্ছা এ বাড়িতে কি কিছু আছে? কেন জানি না মনে হচ্ছে তো রক্ত চুষে খাচ্ছে রে মা। পুরো আমার ডাইরেক্ট আমার মা বলছে, দেখো মায়ের মন। কিছু বলিনি, মানে তখন আমি যে কারোর সাথে কাউকে কিছু বলবো সেই ক্ষমতা নেই, কিচ্ছু বলিনি। আমার ননদের বিয়ের দিনও আমার হাজবেন্ডের সাথে বিশাল ঝামেলা, বাড়ি ভর্তি লোক। আমার রুমিতে আমার সাথে খুব ঝামেলা হয়, বউ ভাত দিনও ঝামেলা হয়। ঠিক তার 6 মাস পর থেকে শুরু হয় আমার সাথে ভয়ানক জিনিস। কি শুরু হয়েছিল? আমার গায়ে স্ক্র্যাচের দাগ, 3 আঙুলে স্ক্র্যাচের দাগ, মানে 3টে নখ দিয়ে কেউ স্ক্র্যাচ মেরেছে। যেটা বিয়ের প্রথম হচ্ছিল, সেটা তো আঙুলের ছাপ, কাল ছিটেছিল, বাট এটা পুরো আঁচড়ানোর ব্যাপার, নখের আঁচড়ানোর দাগ এটা। এবার এই জিনিসটা দেখে না আমি ভাবি হয়তো আমি হয়তো ঘুমের ঘরে কখনো আঁচড় ফাঁচড় মেরেছি, মশা ফাঁসা কামড়েছে, হয়তো নখ দিয়ে চুলকে দিয়েছি জোরে, সবকিছু ঠিক আছে, লজিক একদম পারফেক্ট। কিন্তু তুমি একটা কথা বলো, তোমার আমার ডান হাতে নখ রাখি না আমি বড় বড়, আমার বাঁ হাতে নখ। আগে বিয়ের আগে আমি রাখতাম ডান হাতে নখ, কিন্তু বিয়ের পর আমি বাঁ হাতেই শুধু নখ রাখি। আমার বাঁ হাতে যেহেতু নখ, তাহলে আমি বাঁ হাতের রিস্টে কি করে আমি আঁচড় মারবো? বুঝতে পারছি। আমার প্রাইভেট এরিয়ার মানে ভাজাইনার আশেপাশেও আঁচড়। আঁচড়? আঁচড়। তখন তুমি তোমার হাজবেন্ডের সাথে কি ফিজিক্যালি? না। আচ্ছা। একটা বড় করে না, ঠিক আছে। তারপরে যেটা হয়, পিঠে আঁচড়, তারপরে হাতে, ইভেন লাভ বাইট। কি লাভ বাইট? কি
ওকে ওকে। সেই দাগও আমার গলায় ছিল, আমার গালে ছিল। আনন্যাচারাল একটা ব্যাপার এটা। ঠিক আছে, তো রীতিমতো না এগুলো থেকে আমি বিরক্ত হয়ে যাই যে হাট এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, মাথার উপর দিয়ে যেত জানো তো। হুম কারণ আমার হাজবেন্ডের সাথে আমার ফিজিক্যালি কোনো সম্পর্কই নেই, হুম। তাই না? হাজবেন্ড সন্দেহ করতো না এই বিষয়টা নিয়ে, ও যখন করছে না? ওকে আমি বলতাম আর ও বলতো তুমিই করেছো, কোনো কারণে হয়ে গেছে। আর আমার গরমকালে না একটা সমস্যা আছে, হুম মানে খুব গরম পড়লে আমার শরীর পুরো লাল টকটকে হয়ে যায়, ওকে ওকে ওকে। মানে র্যাশ বার হয়ে যায়। আমি গরম সহ্য করতে পারি না, মানে এসি ছাড়া থাকা তো ভুলেই যাও। আচ্ছা। তো আমি ওকে প্রশ্ন করলাম না থাকতে পেরে, যেরকম আমার সারা গা তো খুব ব্যথা, হুম হুম তুমি কিছু করেছো? হুম ও তখন না বলছে পাগল হয়ে গেছো তুমি, তুমি তো এক কর্নারে থাকো, আমি এক কর্নারে। এই কথাটাও বলে। বলার পরে না আমি জিনিসটা রিলেট করি যে হ্যাঁ ও তো ঠিকই বলছে। হুম আমি ওকে স্ক্র্যাচ গুলোও দেখাই যে দেখো এরম এরম গায়ে স্ক্র্যাচ। হুম বলে তুমি ঘুমের ঘরে করেছো কখন? হ্যাঁ ঠিক আছে বলে টলে তারপরে না ছাদে আমার যে বাথরুম, হুম ওই কোণ থেকে নিয়ে হুম যে ডাইনিং স্পেসে যে কমন বাথরুম, হুম ওই কর্নার পর্যন্ত ধুপ ধুপ করে দৌড়ানোর আওয়াজ হয়। হুম। দেখবে উপর ফ্লোরে যারা থাকে নিচের ফ্লোরে মানে আওয়াজ কিন্তু যায়, হাঁটাচলা করলে দৌড়ে দৌড়ে গেলে ওই আওয়াজটা আমি পাই। প্রথম দিন আমি পাই, আমি বলি হয়তো এরা কেউ উঠেছে, তারপর গিয়ে দেখি কেউ নেই। একদিন আমি আমার হাজবেন্ড পাই, তারপর সবাই বাড়ির আস্তে আস্তে সবাই পেতে শুরু করে, কিন্তু জিনিসটাকে না কেউ সিরিয়াসলি নিচ্ছিল না। ভেবেছিল হয়তো সেই যেরকম হয় না যে বললাম আমার পিসি শাশুড়ি মারা গেছে, হয়তো উনার ফের হয়তো উৎপাত শুরু হয়েছে। তারপরে টিনের শেড হয় উপরে। আচ্ছা। হুম। হুম এবার টিনের শেডটা যখন হয়েছে মানে নাট বোল্ট যেটা হয় বলে, যেটা দিয়ে টাইট করে সব লাগানো আছে। হুম হ্যাঁ, তো এবার ওই নাট বোল্টটা লাগানো আছে যখন, তখন টাইট আছে টিনটা। এবার না টিনটা কেউ এরম চাগাচ্ছে, ছেড়ে দিচ্ছে, ঠাং 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 করে আওয়াজ হচ্ছে রাত্রিবেলা। আমরা উঠে গিয়ে দেখি কেউ নেই। প্রথমে ভেবেছিলাম চোর টোর এসছে মনে হয়, বুঝেছো, গিয়ে দেখি কেউ নেই। ওকে। জিনিসটা দেখার পরে আমি না খানিকটা মানে হকচকিয়ে গেছিলাম। তারপরে সব থেকে যেটা অকওয়ার্ড হয় যে গেল কালী পুজো, আমার রাত্রেবেলা দরজা এসে কি নক করে, তখন ওই 2-2-2:30 মতো বাজে, আমি কিন্তু ঘুমিয়ে গেছি। হ্যাঁ, এবার যখন নক করেছে আমি না ভেবেছি হয়তো যে সকাল হয়ে গেছে, সকালবেলায় হয়তো বেলা হয়ে গেছে, ওই জন্য শ্বশুর ডাকছে। নক করে না দুবার দরজার টোকা মেরে বলছে বাবু উঠে পড়, বাবু বাইরে আয়। আমার কি মন হলো না, আমি বলি ঠিক আছে একটু পরে যাচ্ছি, বলে আবার শুয়ে পড়েছি। পরের দিন যখন 6টার সময় অ্যালার্ম বাজছে, আমি বলি এখন যদি 6টা বাজে তাহলে তখন কটা বাজছিল? বুঝতে পারছি। তার কিছুদিন পরে কি হয় জানো, আমি কোলাপস টেবিলের কাছ থেকে ব্যাকে আসি। মানে আমি ঘুমোচ্ছি, হঠাৎ কি মনে হলো, আমি বলি যা, দুপুরবেলা আমি শুয়েছি, মানে যেটা ভাত ঘুম হয়, দুপুরবেলা আমি শুয়েছি, এত ঘুমালাম যে সন্ধে হয়ে গেল। আমার দিদা শাশুড়ি উনি ডাইনিং এ বসে বসে টিভি দেখে, সোফাতে বসে বসে। তো এবার না দেখছি যে কেউ নেই ডাইনিং এ, অন্ধকার। আমি বলি ডাইনিংটা কেউ ওঠেনি, সবাই আমার মতো ঘুমোচ্ছে পড়ে পড়ে, ডাইনিং এর সব লাইট দিয়ে আমি পটপট করে জ্বেলে দিই সব, কোলাপস টেবিলটা খুলি, দরজা খুলি, সিঁড়ির লাইট, উঠোনের লাইট, সব লাইট জ্বেলে দিই। এবার কি মনে হয়েছে চোখটা ঘড়ির দিকে পড়েছে না, দেখি 1:45 বাজে। আচ্ছা আচ্ছা।
আবার একটা খুব স্ট্রং যে শিউলি ফুলের গন্ধ হয়, দেখবে খুব স্ট্রং হয় শিউলি ফুলের গন্ধ, আর খুব আলাদা হয়। ওই গন্ধটা যখন নাকে এসছে না, আমি আর নড়তে পারছি না। তখন মনে হচ্ছে পিছন থেকে স্টার্ট করে একটা চলে গেল। ওকে ওকে। টিভির দিকে তাকিয়ে দেখি কি জানো, যে হয় না একটা কাটা, মানে গুণ চিহ্ন যেটাকে বলা চলে, টিভিতে ধুলো পড়েছে, সেই টিভির মধ্যে গিয়ে একটা গুণ চিহ্ন কেটে রেখেছে। আমি বলি কে হয়তো কেটেছে, অতটা মাথায় দিইনি। কিন্তু ওই যে আমি নড়তে পারছি না, তখন এই পিছন দিক থেকে যে চলে গেছে, ব্যাস আমার হয়ে গেছে হাওয়া টাইট, খালি ব্যাস হয়ে গেছে। ঘরে যাও করে দৌড়ে এসে দরজাটা দিয়ে না, আমি আমার হাজবেন্ডকে ডাকছি, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, দেখো কি হয়েছে। কি হয়েছে? এই তখন এরম এরম ব্যাপার। বলে পাগল হয়ে গেছে, চুপচাপ শুয়ে পড়। মানে আমার সবকিছু না পাগলামো লাগতো। ওকে, ভালো কথা, ওই শুয়ে পড়ি। জানো তো খুব খারাপ লাগে জিনিসটা, যখন কেউ তোমাকে মানে সিরিয়াসলি নেয় না এত কিছু হয়ে যাওয়ার পরেও। তো আমি না শুয়ে পড়ি, শুয়ে পড়ার পরে যখন আমি উঠি, উঠে দেখি আরো স্ক্র্যাচ। বুঝেছো? এটা ফুল বডিতে হচ্ছে? ফুল বডি। এবার আমি না খুব সিরিয়াস হয়ে যাই জিনিসটা নিয়ে, না এবার এটার একটা কিছু হতেই হবে, দেখতেই হবে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। তারপরের দিন আমি শুয়ে শুয়ে তোমারই পডকাস্ট শুনছি, কল রেকর্ডিং, আর মানে জেগে আছে, মানে আমি আজকে সারা রাত ঘুমাবো না। সারা রাত আমার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছে, আমি না উঠে উঠে টাইম দেখছি কটা বাজে কটা বাজে। তখন না হালকা হালকা গরম ছিল, যেহেতু এসিটাও অন ছিল, আমি না এসিটা অফ করেছি, আমার ভালো মনে আছে। তখন অ্যারাউন্ড কটা বাজে, ওই 3:30 4টে বাজে। এবার আমি বলি ঠিক আছে, এবার আরেকটা শুনবো, শুনে উঠে পড়বো। 5টা মানে গরমকালে তখন আলো, সকালবেলা ভোরবেলা। এবার জানলার দিকে তাকিয়ে দেখি হালকা হালকা আলো ফুটে গেছে। 5টার সময় উঠে ভালো করে ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, মানে সকালের যেটুকু ঝাড়ফাড় দিয়ে চলে গেছি বাথরুমে। বাথরুমে গিয়ে যখন শাওয়ারটা চালিয়েছি, কাঁধে যখন জলের ফোঁটাটা পড়েছে, আর সারা পিঠ যেন জ্বলছে, কাঁধ জ্বলছে। ঘাটটা ঘুরিয়ে দেখি আরো স্ক্র্যাচ আর হিক্কি। লাভ বাইটস। কিন্তু সারা রাত তো আমি ঘুমোইনি, আমি তো দেখেছি কিছুই কেউ আমার সাথে করেনি, তাই না? অ্যাকচুয়ালি তোমার সাথে কি হচ্ছিল, কি জানতে পেরেছো? আমাকে রীতিমতো আমার সাথে সেক্স করেছে, যেটাকে বলা চলে ইন্টিমেট হয়েছে। কিন্তু কে করছে জিনিসটা, কিভাবে হচ্ছে? জিনিসটা করছিল একটি জিন। জিন? জিন। এটা করায় হচ্ছে আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড? হ্যাঁ। কি বলছো? হ্যাঁ, আমার হাজবেন্ড করে, ঠিক আছে। ও করাতে চেয়েছিল অন্য জিনিস, হয়ে গেছে অন্য জিনিস। কেন? ও চেয়েছিল ওর কন্ট্রোলে থাকবো, এই জিনিসগুলো ভুলে থাকবো, নিজের মতো থাকবো। কিন্তু ওই যে বউটি, কাজল বৌদি, উনি আমার মাথার চুল নিয়ে, শুয়োরের মাথা, আরো কিছু শুয়োরের নাড়ি টাড়ি হয় না, ওই সব দিয়ে মানে কালা জাদু টাইপস করে। সাংঘাতিক ব্যাপার। ইভেন যে আমি বলছিলাম আমার যে মানে বয়ফ্রেন্ড, ঠিক আছে, তো আমার সাথে ছিল বিয়ের আগে। হ্যাঁ, আমরা তো এখনো কথা বলি ফ্রেন্ড হিসেবে। তো ওকে যখন বলি, ও বলে জানিস আমার সাথে না একটা জিনিস হয়েছে। কি? বলছে আমারও না মনে হয় বুকের ওপর কেউ চাপ দিয়ে বসে আছে, গলা টিপছে, কেউ আমার সাথে সেক্স করছে। যদি পাগল হয়ে গেছিস নাকি, তুই কি আমার সাথে থাকিস, তোর সাথে এসব হবে? ও না মানে পুরো জিনিসটা সিরিয়াসলি নেয়, আর ও যেখানে গিয়ে দেখায় সেখানেও সেম কথা বলে, বাড়ির লোকজন যেখানে যায় সেখানেও সেম কথা বলে। ইভেন ও এক জায়গায় যায়, আমার এত কিছু দেখে মানে ও না থাকতে পারিনি। একদিন কি হয়েছে বুঝতো, দেখো এত কিছুর পরেও আমার হাজবেন্ড একদিন আমার কাছে মানে এই রিসেন্টলি যে আমাকে ইন্টিমেট হতে পারি। তো দেখো আমি মানে কি বলবো, আমি সত্যি কথা না 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 করছিলাম। এবার হয়তো অডিয়েন্স বলবে যে কেন করলে, দেখো ওই কতই বা একটা মানুষকে নানা করবে। ভাই তুই নে, তুই যা, তোর যদি এটা নিয়ে তোর শান্তি লাগে তুই যা,
আমি আর আর্গুমেন্টে জড়াতে চাই না। ওই পোর্শনে মানে ওই সিচুয়েশনে ওই পজিশনে আমার গলা টিপে ধরে। কে? তোমার হাজবেন্ড? না, একটা মানে অদৃশ্য অবয়ব। আচ্ছা আচ্ছা, তোমার হাজবেন্ডও দেখেছে তার মানে? হ্যাঁ। আমি ভয় না, মানে তোমায় কি বলবো, একে তো গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আর দুই ভয়তে মানে এতটাই আমি প্যানিক করছি, আমি আর নিঃশ্বাস নিতে পারি। আমি সে গাল হা করে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছি। ওনার জিনিসটা দেখে সঙ্গে সঙ্গে আমায় তুলেছে। তুলো কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? তো তোমার হাজবেন্ডকে কনফার্ম করোনি তোমরা আমার উপর এরকম কাজ করেছো, ক্রিয়া করেছো? আমি না তখন ওকে মানে কি বলবো, কেঁদে ফেলেছি। কেঁদে ফেলে বলছি আমার সাথে যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে, আমি জানি এটা কে করছে। আমি কিন্তু সত্যি বলছি, আমি এগুলো আর নিতে পারছি না। তুমি হয় আমার মেরে ফেলো, নাহলে আমার ছেড়ে দাও, আমি পারছি না। যখন ও জিনিসটা বুঝতে পারে, আমি জানি না ওর মাথায় কি খেলে যায়, ও সঙ্গে সঙ্গে তার মানে কি বলবো, সেদিনও ঘুমায় না, তার পরের দিনও ঘুমায় না, মানে 2-3 দিন এরকম না ঘুমিয়ে ঘুমিয়ে আমার সারা রাত পাহারা দিয়েছে। আর খালি না ও দেখতো আমার নাইটিটা অটোমেটিক উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর ও না টেনে 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 খালি নামাতো, আমি খালি দেখতাম ও আমার পায়ের কাছে কি করছে। 2-3 দিন আমি নোটিস করি। তো ভালো কথা, ও না বলে যে দেখো তুমি চাপ নিও না। সেদিন ছিল রবিবার, জানো তো, একদিন হঠাৎ করে বলছে, মানে এই জিনিসটা হবে 2-3 দিন পরে, বলছে তুমি না চাপ নিও না। এই বছরের কথা বলছো? এটা এই বছরেই, ডিসেম্বরের কথা বলছি আমি, মানে আগের বছর। মানে ডিসেম্বরের কিরম বলতো, এটা হচ্ছে ওই 31st কি 30 ডিসেম্বর এরকম কিছু একটা হবে। ওকে 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 ওকে। রিসেন্টার মানে মানে যেদিন রবিবার ছিল। তো এবার হচ্ছে রবিবার দিন হঠাৎ করে আমার হাজবেন্ড বলে দেখো হয়তো তোমার উপর আজকে একটু টর্চার হতে পারে। মানে কি টর্চার হতে পারে মানে? বলছে না আমি এক জায়গায় গেছিলাম, ওখানে গিয়ে জানতে পেরেছি হ্যাঁ তুমি যেগুলো বলছো ঠিক বলছো, তোমার উপর জিন আছে। তোমার চুলটা তো তোমার হাজবেন্ডের মাধ্যমেই ওই কাজল বৌদি পেয়েছিল, নিজেই তো এইসবগুলো করেছে অ্যাকচুয়ালি। নিজে করেছে, কিন্তু ও তো চাইছিল অন্য কিছু, যে আমি এটাও রাখবো ওটাও রাখবো। আর ওই কাজল বৌদি আমি যেটা বুঝতে পারছি তোমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে। আর ও আমার উপর রিভেঞ্জ নিতে চেয়েছে, বা আমায় মেরে ফেলার জন্য জিনিসটা টোটালি করেছে। বললাম না যে লাইফ থ্রেট দিয়েছিল, যে হ্যাঁ তুই বেঁচে থাকবি কিন্তু তুই বেঁচে থাকবি না। বুঝতে পারছি। বিশ্বাস চলবে কিন্তু তুই বেঁচে থাকাটা ভুলে যাবি, তুই মরবি। তুই থার্ড পার্সনই ওই সেই বলেছিল। তারপরে হচ্ছে আমাকে বললো তুমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাও, আমি বেরিয়ে যাচ্ছি। তুমি বিশ্বাস করবে না কুস্তভ, ও যখন বেরিয়ে গেল ওসব করে বলে কি সব বললো, মোরগ ফোরক নিয়ে কি সব কাজ বাজ করে দেবো, কি বললো মোরগ লাগবে। আর আমার না ওই পরা জামা কাপড় মানে যেগুলো আমি পরি, বললো তোমার একটা তুমি যে শাড়ি সায়া ব্লাউজ পরো যেগুলো ইউজ করো সেগুলো দাও। দিলাম, মানে কোথাও কি একটা খটকাও লাগছিল যে দেবো আবার ক্ষতি করে দেবে, দিতেও সেই তো দিলাম। দেওয়ার পরে ও চলে যায়, মানে সবে মনে হয় কি বলবো, আমার বাড়ির গেটটা টপকেছে, ছাদে আবার সেই হুড়মুড় করে ভর দুপুরবেলা আওয়াজ হতে শুরু করেছে। সেই ধূপ 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 করে আওয়াজ হচ্ছে, যে কি বলবো যেন, সে ঘরটা ওলট পালট হচ্ছে, বাথরুমের দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। আমি না তোমায় কি বলবো, ঘরে যা জামা কাপড় যে কুর্তিটা পরেছিলাম সেটা পরেই দৌড় বাপের বাড়ি। বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ির কাছাকাছি, একদম দৌড়। এবার যখন আমি ওই যে কিছু রেমেডিস দেয়, ঠিক আছে, ওখানে কিছু রিচুয়ালস করার জন্য বলে যে এইগুলো ইউজ করতে হবে, তেল হলুদ আর অনেক কিছু দিয়েছিল। সেগুলো করে লাভ হয়েছিল? লাভ হয়েছে কিরম দেখো, আমার হাজবেন্ডকে বলেছিল আমার থেকে দূরে থাকতে 5-6 দিন। এবার যেদিন ওই তাবিজটা আমায় পরিয়েছে কৌস্তভ আর ওইগুলো এনেছে, সেদিন আমার বাপের বাড়ির গেটে গিয়ে নক হচ্ছে দুম 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 করে। আমি যে জানলার পাশে শুয়েছি সেই জানলায় নক হচ্ছে। আচ্ছা। এবার এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার মানে হাজবেন্ডকে নিয়ে শোয়।
যেহেতু এই জিনিসগুলো করে এসছো, তা শুধু নেয়নি একা। যখন শোয়ে কৌস্তব, এখানেও এসে সেম নক করছে। এবার আমার শ্বশুর শুনতে পেয়েছে, বলে আমাকে ফোন করেছে, আমার হাজবেন্ড ফোন করে বলছে দেখো না কি কাঁদছে বাইরে। আচ্ছা আচ্ছা। মানে একটা চাপা কান্না, মানে নক করছে, কান্না করছে, সে মানে যা তা করছে, ওলট পালট করে দিচ্ছে। যখন এই হলুদটা মাখি আমার সারা শরীর যেন জ্বলতে থাকে। আচ্ছা। ওই হলুদটার মধ্যে সেরকম কিচ্ছু ছিল না কৌস্তব, শুধু হলুদ ছিল, 5টা হলুদের টুকরো, 5টা জবা ফুল। বাট তুমি যদি মোটামুটি রেমেডি নিয়ে থাকো, ঠিক আছে, তাহলে কালকে রাতের ঘটনাটা এরকম ভাবে ঘটলো কেন? আমার শাশুড়ি হলো নাস্তিক। কিছু জিনিস না ওই বাড়ি বন্ধনের জন্য, ওই বলে না যে এটা এখানে পুঁতে দেবে, কোণে রাখবে, হয় যে বাড়ি বন্ধনের জন্য যে কাজগুলো, সেই রেমেডি গুলো যেগুলো দিয়েছিল সেগুলো উপরে উনি ফেলে দিয়েছে। কিন্তু শাশুড়ি পিসি যিনি মারা গেলেন সেই সময় তো এইগুলো পারফর্ম করেছিলেন, তোমার বেলায় কেন উপরে ফেলে? উনি বলছেন আমি এসব মানি না। অ্যাকচুয়ালি উনি খ্রিস্টান ধর্ম মানেন। ও আচ্ছা। মানে তোমার পিসির ব্যাপারটা যেটা ঘটেছিল, তোমার শ্বশুরি হয়তো মানে পুরো দায়িত্বটা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর তোমার শাশুড়ি মা, আমার মনে হয় না উনি নাস্তিক বলে, ঠিক আছে, আমার একদমই মনে হয় না। থেকে টোটালি নাস্তিক, মানে হিন্দু ধর্মে। যাই হোক, আমার মনে হয় যে উনি সবই জানেন, ঠিক আছে, নয়তো ছেলের সাথে তোমার এভাবে বিয়ে দিতেন না, ঠিক আছে। তোমার যাতে ক্ষতি হয় সেই কারণেই হয়তো জিনিসটা উপরে ফেলে দিয়েছে। নাস্তিক মনে হয় না, নয়তো ছেলেকে কাছে নিয়ে শুতো না যখন ছেলে এসব করে এসছে। তখন আমাকে এসে যখন আমি বাড়িতে আসি, তখন সে কি বলবো, গায়ে মাথায় হাত বুলিয়ে, তুই তো আমার কোলের মেয়ে, বল তোর এরম হবে আমি কি কখনো চাই? আমি না অবাক হয়ে মুখের দিয়ে হাঁ করে তাকিয়ে আছি। তোমরা যদি প্রথমে বলতে তাহলে আমি বিয়েটাই করতাম না। যদি তোমরা একটু নিজের ছেলেকে মানে তোমার এখনো, হ্যাঁ ডেফিনেটলি, তুমি এখনো ওই ফ্যামিলিতেই রয়েছো যেখানে তোমার রয়েছি। তুমি জানো আমার শাশুড়িকে যখন আমি কি আমার ছেলের এই কাণ্ডকীর্তি গুলো বলছি, উনি কি বলছেন? কি বলছে এখন যুগটা আপডেটেড, তুমি যদি ব্যাকডেটেড হও সেটা তোমার প্রবলেম। কিন্তু প্রথম দিকে আবার বাবু বাবু করে কথা বলতো। হ্যাঁ না, উনি বাবু বাবু এখনো করে, মুখে বাবু বাবু। বুঝতে পারছো? বাবু মানুষ না। ঠিক আছে লিলি, তোমার এই ঘটনাটা পুরোটা শুনলাম, জানলাম। এখনো তোমার প্রবলেমটা যে প্রপারলি ক্লিয়ার আপ হয়েছে আমার মনে হয় না। ক্লিয়ার হয়নি গো। তোমার হাজবেন্ডও খুব কমপ্লিকেটেড ক্যারেক্টার, আমি বুঝতে পারছি না, একবার পাশাতে চাইছে, একবার সেটাকে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কথায় কথায় না, সারাক্ষণ তুমি পাগল, ও আমাকে অ্যাকচুয়ালি পাগলই মেবি প্রুভ করতে চায়। হতে পারে, বাট তুমি সাবধানে থাকো লিলি, খুবই সাবধানে থাকো। একদম ইন কেস যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, ঠিক আছে? ওকে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনার নিজস্ব ঘটনা শেয়ার করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7551824486। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।